থ্রিল চার্জার ইউটিউব চ্যানেলটি যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে ফেলুন এবং আমাদের গল্পের প্রতিনিয়ত আপডেট পেতে নোটিফিকেশন বাটন ক্লিক করুন। নমস্কার, থ্রিল চার্জারে আপনাদের স্বাগত জানাই আরেকবার। আমরা টিম থ্রিল চার্জার আজ আপনার জন্য নিয়ে এসেছি গোয়েন্দা রুদ্রপ্রিয় গিরি সিরিজের আরেকটি নতুন রহস্য কাহিনী। লেখক আদিত্য বর্মন চোপড়ার কলমে কলকাতা হত্যা রহস্য। গল্পটি সম্পূর্ণ শুনে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনি কোথা থেকে আজকের গল্প শুনছেন এবং গল্প আজকের কেমন লাগলো। তাহলে চলুন আর দেরি না করে শুরু করে ফেলা যাক লেখক আদিত্য বর্মন চোপড়ার কলমে কলকাতা হত্যা রহস্য। এই উঠুন, এই রাসবিহারী গড়িয়ার শিয়ালদা, এই আসতে লেডিস কলেজ অফিস, এই মালিগঞ্জ ফাঁড়ি যাবে, মালিগঞ্জ ফাঁড়ি। আরে আসুন আসুন আসুন, এই মায়ের দেখে মায়ের হালকা চাপিয়ে। কোলের মধ্যে একটা সুন্দর মূর্তি নিয়ে এইমাত্র বাসে চেপে বসলেন একজন বছর 30-এর মহিলা। দোকানে কাগজ শেষ হয়ে যাওয়ায় জিনিসটাকে এভাবেই নিয়ে যেতে হচ্ছে। সঙ্গে করে ব্যাগও আনেননি যে তার মধ্যে করে নিয়ে যেতে পারবেন। একবার চালকের আসনে বসা লোকটির দিকে তাকালেন তিনি, মিটিমিটি করে হাসলেন। চালক যদিও তার মনোসংযোগ স্থির করে রেখেছে সামনের দিকে। এমনিতেই এই ভিড় রাস্তা, তার মধ্যে রাস্তার অবস্থাও খুব একটা ভালো নয়। একবার পিছনে ফিরে কিংবা মিররে দেখলেনও না পেছনে কেউ তাকে দেখলো কিনা। বিড়বিড় করে বললেন, গান না দিলে এরা সাইড দিতে শেখেনি শালা। এই এই শোরটা, এই এটা গাড়ি চালানো হচ্ছে, দেখতে পাস না একটা বাস যাচ্ছে। বেমক্কা হঠাৎ একটা গাড়ি চলে এসেছিল বাসের সামনে, তাই মেজাজটা গরম হয়ে উঠেছিল চালকের। আরো কিছুটা এগিয়ে গেলেন তিনি দুজন যাত্রীকে তুলে। পেছনে 5টি সিট ছেড়ে সেই মহিলা বসে আছেন। তার কোলে রাধা মাধবের একটা শোপিস। উনি নামবেন রাসবিহারীতে। গাড়ি যখন তার স্টপেজে থামার কথা, তিনি উঠে দাঁড়ালেন সিট ছেড়ে। আস্তে আস্তে এগিয়ে এলেন দরজার সামনে। এমন সময় হঠাৎ ঘটল একটা অঘটন। এর জন্যে মোটেও প্রস্তুত ছিলেন না স্বয়ং চালক। গাড়িটা চলছিল একটু জোর গতিতে, কিন্তু এখন যে সেটার থামছে না। নিজের পায়ের খেলা দেখিয়েই চললেন, কিন্তু কিছুতেই ব্রেক ধরছে না গাড়িতে। গিয়ার শিফটিংও কাজ করছে না। দরদর করে ঘাম বইছে তার শরীরে। গাড়ির সমস্ত যাত্রীরা টের পেয়েছে এই অসংলগ্ন গতিময়তা। শেষমেশ গাড়িটা সোজা ধাক্কা খেল একটা বিশাল বড় প্রাচীরের সঙ্গে। ড্রাইভার যখন বুঝতে পেরেছিলেন আর কিছু করার নেই, তখন তিনি এক বিশাল বড় লাফ দিলেন। অল্প বয়সী ছিপছিপে কন্ডাক্টরও বিপদ বুঝে তাই করেছিল, কিন্তু নিরীহ যাত্রীরা এর কিছুই টের পায়নি। তারা বুঝতে পারলেও ঠিক ওদের দুজনের মতো দ্রুত সিদ্ধান্তে উপনীত হতে পারেনি। কেউ বসে, কেউ বা দাঁড়িয়ে দাঁড়িয়ে। তাই অপেক্ষা করছিল এক ভীষণ ধাক্কার, এক ভয়াবহ অ্যাক্সিডেন্টের। এই ভীষণ কলিশনে চুরমার হয়ে গেল বাসের সামনের অংশটা। কাঁচ ছিটকে গেঁথে গেল আরোহীদের চোখে মুখে। একবার উল্টে তারপর সোজা হয়ে মুখ থুবড়ে পড়লেন সকলে ওর গায়ের উপর। এক বিস্ফোরণে স্তব্ধ হয়ে রইল খানিকক্ষণ গোটা রাসবিহারী এলাকার ব্যস্ততা। চোখের সামনে এই দেখে ডান পায়ে চোট লাগা ড্রাইভার খুঁড়িয়ে খুঁড়িয়ে কেঁদে ফেললেন, এই রে, এই রে, বলে চিৎকার করে উঠল সাধারণ ব্যক্তিরা। যে যার মতো এগিয়ে এলো সাহায্যের হাত বাড়িয়ে। চালক দেখল গাড়ির ইঞ্জিন থেকে ধীরে ধীরে আগুনের শিখা বেরিয়ে আসছে জানালার ফাঁক ফোকর থেকে। তার বুঝতে বাকি রইল না এই আগুন লাগার উৎস আসলে কি। কোনো মতে খোঁড়া পায়ে যতক্ষণে সে পৌঁছল বাসের কাছে, ততক্ষণে অনেকটা দেরি হয়ে গেছে। আহত ব্যক্তিদের মধ্যে কেউ কেউ নিজের ক্ষমতায়, আর কেউ কেউ বাকি লোকের দ্বারা বেরিয়ে এলেও
এখনো রয়ে গেছে বেশ কিছু মানুষ, কিন্তু তারা যে আর কোনোদিনও অক্ষত অবস্থায় বেরোতে পারবে না তা ভালোভাবে জানে চারু। বাসের ভেতর জ্বলন্ত অবস্থায় পাশ ফিরে শুয়ে রয়েছেন সেই মহিলা, যে কিনা এইমাত্র নামবেন বলে ভেবেছিলেন তার গন্তব্যে। নিজে পুড়ে গেলেও তার কোলে এখনো রাধা মাধবের মূর্তিটা শক্ত করে ধরা রয়েছে। মাংস পোড়া ওই হাতের শক্ত বন্ধনে প্রেমিক জুটির কিচ্ছুটি তিনি হতে দেননি, কারণ ওই যে বাসের গায়ে এখনো জ্বলছে লেখাটা, মালের দায়িত্ব আরোহীর। বুকের মধ্যে স্টিয়ারিংটা তো একেবারে ঢুকে গেছে দেখছি। মনে হচ্ছে লাংসে 12টা বাজিয়ে দিয়েছে। বুকের পাঁজরও বেরিয়ে গেছে সে সঙ্গে। নইলে আপনাকে কি আর এমনি এমনি ডেকেছি নাকি? দেখুন, জাস্তি মারাত্মকভাবে খুন করেছে। মৃত্যু তো হয়েছে বিষক্রিয়ায়। শিরা নীলছে, ঠোঁট নীলছে, চোখের পাতাটা একবার দেখি, হ্যাঁ এই তো। কিন্তু বিষক্রিয়ায় মৃত্যু নাও হতে পারে, হয়তো কোনো বিষ অল্প করে দিয়ে দেহ অবশ করে এভাবে মারা হয়েছে। ব্রুটাল ডেথ, তাও আবার খোদ বাস ইউনিয়নের এক লোককে টেনে এনে ডিপোর ভেতরে খুন করে। খবরের কাগজগুলো তো একেবারে খুন করছে আমাদের। ব্যক্তিগত আক্রোশ অনেকটাই বেশি মাত্রায় ছিল অফিসে। একবার দেখুন এই ভিকটিমকে যাচাই করে। সেটাই আপাতত প্রথম বাই দ্য বুক কাজ হবে। ঠিক আছে রুদ্রবাবু, আপনি তো দেখে গেলেনই, কিছু জানতে পারলে টেলিফোন করে দেবো, কেমন? বেশ বেশ বেশ। বাসের ডিপো থেকে বেরিয়ে এলাম আমরা দুজনে। আপাতত এখন জিজ্ঞাসাবাদ চলবে ঝুড়ি ঝুড়ি, আর এসবের মাঝখানে যা যা ঘটবে তার গল্প আমি আপনাদের বলবো। এখন হাত ঘড়িতে সকাল 10টা। ব্যস্ত কলকাতাকে একটু স্বস্তি দেওয়ার পন্থা হলো বাস। তাতেই আজ সকাল সকাল কারো রোষের নজর পড়েছে। যেমনটা আপনারা বুঝতেই পারছেন, বাস সিন্ডিকেটের দ্বারা পরিচালিত এই বাস যোগাযোগ ব্যবস্থায় একটি ত্রুটি ধরা পড়েছে, এবং তা হল এক উচ্চ পদস্থ কর্মীর মৃত্যু। তাও আবার যে সে মৃত্যু নয়, একেবারে ব্রুটাল ডেথ। ভিকটিমের পাঁজর বেরিয়ে এসে স্টিয়ারিং এর উপর যেন শুয়েছিল পরম যত্নে। কালচে লাল রক্তে ভেসে গেছে গোটা জায়গাটা। চোখ মুখ বিস্ফারিত, অর্ধশক্ত দেহ আর বিষক্রিয়ার প্রমাণ। আপাতত এটুকুই জানা গেল মৃতদেহ থেকে। রুদ্র বলল, 12টা বাজিয়ে দিয়েছে, বুকের পাঁজরও বেরিয়ে। ও সুন্দর, একেবারে 10-এ 10 মৃতদেহ। পাঁজরের ভেতর কিভাবে স্টিয়ারিং ঢুকিয়ে দিয়েছে একবার ভাবতে পারছো? ভাবতে পারছি বটে, কিন্তু ভাববার ইচ্ছে খুব একটা নেই। উনির হাতে শক্তি আছে, মন ও মনন একত্রিত করেই কাজটা করেছে। মানে একেবারে সিরিয়াস ম্যাটার। না না, সিরিয়াস তো বটেই, না হলে কারো বুকে এভাবে স্টিয়ারিং ঢুকিয়ে দিয়ে স্রেফ মজা করছিলাম বললে তো ব্যাপারটা ঠিক ভালো হতো না। যাই বলো, লোকটা বেঁচে থাকলে তার রূপ নিয়ে সন্দেহ প্রকাশ করতাম, কিন্তু মৃত্যুর পর যেন রূপ আরোই খোলতাই হয়েছে। এই রুদ্র, এই সকাল সকাল এহেন গ্যাঁড়া কলের মধ্যে ঠান্ডা মাথায় মস্করা করছো কি করে বলো তো? পাগল হয়ে গেছি বৃশ্চিক, পাগল পাগল। খুশি হব যদি লোকটা অবিবাহিত হয়, নাহলে আজকালকার দিনে বউ বাচ্চা সব খুইয়ে বসবে। এই তো, এইবার তোমার মনটা একটু কাঁদছে। এতক্ষণ ধরে বেমালুম যা খুশি তাই বলে যাচ্ছি। চলো একটু চা নাস্তা করি। সময়কাল এখন খুব একটা ভালো নয়। স্বাধীন ভারতের লড়াই জোরদার চলছে। ক্ষণে ক্ষণে পুলিশের ভ্যান তুলে নিয়ে যায় যাকে তাকে। দরজায় খটখট শব্দের উদ্যোগ হলেই বুকের কলকবজা বন্ধ হওয়ার জোগাড় হয়। মূলত যেভাবে দেশটাকে কাটার ব্যবস্থা করা হচ্ছে, তাতে বাঙালির চাইতে সমস্যায় বোধ করি আর কেউ নেই। কারণ পাঞ্জাব প্রদেশে তাও কিছু বন্দোবস্ত করা হয়েছে, উদ্যোগ নেওয়া হয়েছে। বাংলার ক্ষেত্রে সকলেই যেন অমনোযোগী হয়ে বসে আছেন। সাধারণ বাঙালি সমাজে এর কুফল কতটা দীর্ঘস্থায়ী সে নিয়ে এখনই বলা যায় না। তবে অন্তজ শ্রেণীর লোকেরা জানে তাদের জন্য এটা ক্ষণস্থায়ী নয়। কালি কলম ছেড়ে বাঙালিদের যদি লাঠি সোটা হাতে বেরোতে হয়, তাহলে বোধ করি সেদিনই আমাদের এক প্রকার কালচারাল মৃত্যু দিবস। যাই হোক, পারিপার্শ্বিক দোতনার মাঝে
মহানগরীর বুকে কোনোভাবে ছিনে জোঁকের মতো টিকে আছি আমরা। লিখে যাই এক মনে ক্ষয়িষ্ণু সমাজ জীবনের কাহিনী। হয়তো ভবিষ্যতে তা গল্প হিসেবে শ্রুতিমধুর হবে কারোর কাছে। একটি হিন্দুস্তানির দোকানে বসে 2 কাপ চা, লেরু বিস্কুট সহযোগে পান করে তৃপ্ত হলাম। খবরের কাগজে মুখ ডুবিয়ে সাম্প্রদায়িক হাঙ্গামার ভয়ানক চিত্র দেখে খুব ভয় হলো। রুদ্র বলল, এর পরেও বলবে আমাদের পাগল হতে বাকি নেই কিছুই। এমন দুরবস্থা অসহনীয় নয় বৃশ্চিক। গায়ের চামড়া মোটা করা ছাড়া আর কোনো গতি নেই যা দেখছি। যাই হোক, এসব বাদ দিয়ে একটু ভালো কিছুর দিকে মনোনিবেশ করি। একটা ভালো সিনেমা দেখে এলে কেমন হয়? সত্যের থেকে মুখ ঘুরিয়ে নিচ্ছ এখনই? তা ভালো ভালো। যেসব সত্য জ্বালা দেয় তা থেকে মুখ ঘুরিয়ে নেওয়াই বুদ্ধিমানের কাজ। তত্ত্ব কথা বাদ দাও, চলো আজ বিকেলে একটা সিনেমা দেখে আসি। সকালবেলার বাসের খুনের ঘটনাটা নিয়ে রুদ্র বেশি কিছু তদন্ত করছিল না। ওর ধারণা, আগে এই ভিকটিমের ব্যাপারে পুলিশি তদন্ত না হলে ওর হাতে কিছুই আসবে না। আর পুলিশের লোকেরা ওকে খুব একটা লাইসেন্স দিয়েছে বলেও মনে হয় না। শুধুমাত্র দেহ দেখার জন্যই হয়তো আমাদেরকে সকাল সকাল ডেকেছিল। তবে আমার ষষ্ঠ ইন্দ্রিয় জানান দিচ্ছে এই কেসে রুদ্রকে ঢুকতেই হবে। যখন আরেকটা মৃত্যু, বলা ভালো খুন হবে এই মহানগরীর বুকেই। পরদিন ছিমছাম বিকেলবেলায় খবর এলো স্টিয়ারিং বিদ্ধ লোকটির জীবন বৃত্তান্ত নিয়ে। খুবই গোলমেলে জীবন ছিল জীবনবাগের। আগে ভদ্রলোকের নামটাই জীবনবাগ। মদ্যপ, বেহিসেবি আর লোকের টাকা ঝেড়ে দেওয়ার ব্যাপারে তার সুখ্যাতি আছে। পাওনাদারের টাকা মেটাতে অক্ষম হয়ে গিয়েছিলেন জুয়ার নেশায় হারতে হারতে। এককালে বিয়ে শাদী হয়েছিল, কিন্তু বউ এমন বেলেল্লাপনা দেখে এক কাপড়ে বেরিয়ে যান। তারপর থেকে নাকি তার জীবনের প্রতি ঘেন্না আর পাঁজি কাজকর্ম দ্বিগুণ বেড়ে যায়। বাসের ইউনিয়নের একজন গুরুত্বপূর্ণ লোক না হলেও তার ভূমিকা কিছু ছিল বটে। মেশিনারির জিনিসপত্রের দিকগুলি তার দেখাশোনার দায়িত্বের মধ্যেই লিপিবদ্ধ ছিল। সেদিকেও নাকি অনেকের থেকে টাকা মারতেন। সকলেই কম বেশি কিছু জানতেন, তবে খুব একটা গা করতেন না। কেন, আরো ঘনিষ্ঠ ছিল বুঝি? প্রশ্ন করল রুদ্র। অফিসার সুবিনয় বললেন, ঘনিষ্ঠ বলতে ওই ওর এক দাদা তো ডানপন্থী নেতা, সেই জন্যই কেউ খুব একটা পেছনে রাখতো না। বটে, তবে রাজনৈতিক সুবিধে ভোগ করতেন, আর সেই সঙ্গে কাজবাজের ফাঁক ফোকরে নেশা আর জুয়া। এমন রোজ নামচা হলে বাঙালির ভাগ্যাকাশে কালো মেঘের ঘনঘটা খুব একটা বেশি দেরিতে নেই। বুঝতেই তো পারছেন রুদ্রবাবু, এই পরিস্থিতিতে দাঁড়িয়ে কোনোভাবে কেসটাকে পগার পার করতে পারলে বাঁচি। সাধারণ মানুষের জীবনের কোনো দাম নেই। শুধু এ নেতার ভাই, তাই একটু কোনো মতে একটা কাউকে জেলে পুরে দিতে পারলে শান্তি। তা বেশ তো, আপনাদের সন্ধানে এমন আত্মঘাতী লোকের তো অভাব নেই। দেখুন কে ঢুকতে চায়। আরে দেখেছেন, আপনি রাগ করছেন কেন? মানে খুব একটা সময় পাবো না বলেই মনে হয়, তাই তো আপনার কাছে আসা। সময় তো একটু দিতেই হবে অফিসে। ওর বাড়িতে কেউ নেই আশা করি? না না, সেসব খোঁজ খবর করে যা জেনেছি তাতে কিছুই উঠে আসেনি। একটা আলমারি ছিল, সেটা ভেঙেও টাকা করে কিছু জুটলো না। কয়েকটা পোস্টকার্ড, 5 টাকার নোট আর খাটের তলায় হুইস্কির বোতল, ব্যাস। এর বেশি কিছুই নেই লোকটার কাছে। স্ত্রী সন্তানের খবর কিছু আছে? তারা বোধ করি পশ্চিমে থাকেন। এর সঙ্গে কোনো যোগাযোগ নেই, সেটা প্রতিবেশীর থেকে জেনেছি। ওর দাদা অর্থাৎ সেই নেতা বললেন, বছর 5 আগে স্ত্রী সন্তান বাপের বাড়ি চলে যায়। তারপর ওই 2 বছর আগে পুনর্বিবাহ হয় বোম্বাইয়ে। এটুকুই তিনি জানেন। বেশ, পাওনাদারেরা ঘরের সামনে ভিড় করেনি? হ্যাঁ, ওই কয়েকটা হিন্দুস্তানি সুদ করে চামচে ঘোরাফেরা করছিল। একটু কড়কি দিতেই বেটারা পালিয়েছে। বাবা, কয়েকটা বললেন? মানে একের অধিক? আগে হ্যাঁ মশাই, ওই 3টে ছিল। প্রত্যেকে একে অপরের অপরিচিত, সকলেই তেজেরতির কারবারের সঙ্গে যুক্ত। আমার কনস্টেবল ওদের সাথে কথা বলে জেনেছে। এরপর বুঝি ওর দাদার খবর পেলে তার থেকে টাকা আদায় করবে। কয়েকটা টাকার জন্য ওভাবে মেরে ফেলে আবার ছোকরা পাঠিয়ে টাকায় আদায় করতে কেউ নিশ্চয়ই আসবে না। ব্যক্তিগত দিকে কোনো শত্রু আছে? মানে ধরুন কারো অনিষ্ট করেছে এমন? সে বিষয়ে আমাদের কাছেও তথ্য নেই। উনি জনপ্রিয় লোক নন, সে তো আপনাকে আগেই বললাম। জনহিত লোক বলেই মনে হয়।
এবার কার কার কবে কি ক্ষতি করেছে এখন তার খোঁজ নেওয়া দুষ্কর। আর আপনাদের কাছে সে সময় নেই, বুঝলাম। তাহলে আর কি, কাউকে একটা জেলে পুড়িয়ে দিয়ে ক্ষান্ত হন। কিন্তু যদি এর সঙ্গে বাস সিন্ডিকেটের কোনো যোগাযোগ থাকে তাহলে আমার অনুমান বলছে এটা প্রথম খুন হলেও শেষ খুন কিন্তু নয়। দেখলাম সোফার উপর তড়াক করে উঠে বসলেন ইন্সপেক্টর সুবিনয়। কোনো মতে তালে গোলে যে অঙ্ক তিনি মিলিয়ে দিচ্ছিলেন, সুচারু অঙ্কের শিক্ষকের মতো রুদ্র তাতে স্টেপ জাম্পের নম্বর কেটে নেওয়ার ভয় দেখালো। তিনি আঁটো সাঁটো হয়ে বললেন, তার মানে বলছেন আবার খুন হবে? অনুমান মাত্র, কারণ ব্যাখ্যা করছি। আশেপাশে এখন লাশ পড়ে থাকা খুব একটা আশ্চর্যের বিষয় না হলেও এই জীবনবাগের চরিত্র একেবারেই খুনের অনুপযোগী। সে ধার করেছে অনেকের কাছে, তারা চাইলে খুন করতে পারে, কিন্তু তাহলে ডানপন্থী দাদার রোষ তাদের উপর আসতে পারে। বরং এই দেনাকে উসুল করার জন্য কিছু রাজনৈতিক সুবিধে ভোগ তারা করতেই পারত, কিন্তু তা না করে খুন করে দেবে, তাও আবার এতটা অমানবিকভাবে। ভাবাচ্ছে ব্যাপারটা ঠিক যাচ্ছে না চরিত্রের সঙ্গে। জুয়ার হারের ফলে বড়জোর তার গলায় দড়ি পেঁচিয়ে মেরে ফেলা যেত, কিন্তু পাঁজর ফুটে স্টিয়ারিং, না ইন্সপেক্টর, যাচ্ছে না, একদমই যাচ্ছে না। আমার মনে হয় এটা একটা সিম্বল, মানে খুনটা প্রতীকী খুন। খুনি এর মাধ্যমে আরো বেশ কয়েকজনকে হুঁশিয়ারি দিতে চায় কিংবা নিজের ক্ষমতার দৌরাত্ম্য বোঝাতে চায়। রাজনৈতিক খুন এটা নয় সম্ভবত। তাহলে দেখতেন রাস্তার মোড়ে এমনি গুলি খেয়ে পড়ে আছে, বাসের ভেতর বাস ইউনিয়নের এক লোক খুন হয়ে পড়ে আছে, এতে বাস বিভাগের কারো সংযোগ আছেই। আপনার কথায় যুক্তি আছে। দেখা যাক, আপনিও একটু সাহায্য করুন দয়া করে। এই তো আপনার কাছে নতুন কিছু নয়। সে ঠিক আছে, আমিও আমার মতন দেখছি। পোস্টমর্টেম রিপোর্ট এলে পাঠাতে ভুলবেন না কিন্তু। একদিনের মধ্যে এত খবর নিয়ে এসেছেন জেনে আমিও সত্যি খুব খুশি হলাম। অফিসার চলে গেলে রুদ্র বেশ দুঃখ করেই বলল, বিষক্রিয়ায় শিরা নীলচে, ঠোঁট নীলচে, চোখের পাতার একবার দেখি। হ্যাঁ, এই তো। এই পুলিশি কেসে তোমার কদ্দূর কি হবে বলে মনে হয়? বেশি হবে না সে তো জানা কথা। পুলিশকে সাহায্য করলে সরকার পক্ষ থেকে আর কতই বা আসে, তবে মাথা ঘামিয়ে বেশ লাভ হবে বলে মনে হচ্ছে। মানে এই কেসটা মাথা ঘামানোর মতো বলছো? নিশ্চয়ই তাই। কি ভাবলে? তখন যা যা বললাম সেগুলো এমনি এমনি নাকি? আমার দৃঢ় বিশ্বাস এর অন্ত এখনো হয়নি। একবার কাল সকালে জীবনবাগের এলাকা একবার ঢু মেরে আসি, চলো। সে যাওয়াই যায়, তবে তার দাদার সাথে কথা বলবে না? ঠিক বলেছ, সেটাই বরং ভালো হবে। পলিটিক্যাল নেতার বাড়িতে যাওয়ার সৌভাগ্য তো আর এমনি এমনি হয় না, এটাকে ছুতো করে গেলেই তো ভালো। সেদিন রাতে জীবনবাগের ব্যাপারে আর বেশি কথা হলো না। পরদিন সকালে আমরা তৈরি হয়ে নিলাম তার দাদার বাসায় যাব বলে। টালিগঞ্জে নিবাস। অফিসার সুবিনয়কে টেলিফোনে জিজ্ঞেস করতেই তিনি ঠিকানা জানিয়ে দিলেন রুদ্রকে। আজকে দুপুর নাগাদ ময়নাতদন্তের রিপোর্ট আসবে। তবে রুদ্র যে সেই রিপোর্ট নিয়ে খুব একটা আগ্রহী এমনটা নয়। জীবনবাগের দাদা হৃদয়বাগ খুবই আলু থালু চেহারার মানুষ, বিশাল দেহি, সাদা পাজামা পাঞ্জাবি পরিহিত। মধ্যবয়স্ক মানুষটির চোখে মুখে চতুরতা খেলা করছে। থুতনির তলে ঝুলছে মস্ত চর্বির স্তর। সেটা এমনভাবে গলার সামনে ঝুলছে খামোখা গয়টার বলে সন্দেহ হতে পারে। গালগুলো সদ্য আনা আপেলের মতো টসটসে আর লাল। দাঁতগুলি বড়বাজারের রাস্তার মতো পানের পিকে ক্ষয়িষ্ণু। তার বাড়িখানা কিন্তু এমন কিছু প্রকাণ্ড নয়। সাধারণ দোচালা বাড়ির নিচে বেশ কিছু চামচে গোছের যুবক বসে তাস খেলছিল। আমরা তাদের দোরের সামনে উপস্থিত হতেই জিজ্ঞেস করলো, অ্যাবো আছে নাকি? আমি এর অর্থ না বুঝে বললাম, আগে অ্যাপো মানে? আরে অ্যাপো অ্যাপো, হ্যাঁ দেখে তো শিক্ষিত লাগে। এই অ্যাপো মানে জানেন না? দাদার সাথে দেখা করবেন তো, ওটা লাগে। বুঝলাম ছেলেটি অ্যাপয়েন্টমেন্টের অবতারণা করছে। রুদ্র বলল, তোমাদের দাদার সঙ্গে দেখা করতে আমার অ্যাপয়েন্টমেন্টের দরকার নেই। ভেতরে গিয়ে জানাও ওনার ভাই জীবনবাগের মৃত্যু তদন্তের জন্য গোয়েন্দা এসেছেন। ছেলেগুলো এই শুনে খেলা থামিয়ে দিল। আমাদের দেখে বুঝতেই পেরেছে আমরা পুলিশ নয়। তাই বুঝি আরো অবাক হলো তদন্ত শব্দটি শুনে।
ভেতর থেকে 5 মিনিট সময় অতিবাহিত করে ছেলেটি ফিরে এলো আবার। বলল, দাদা যেতে বললেন। আমরা ওই ছেলেটির পিছু পিছু গিয়ে উপস্থিত হলাম নিচ তলার একটি অফিস ঘরের সম্মুখে। কাঠের দরজাটি বেশ পুরানো, নিচে কাঠের গুঁড়ি ছড়িয়ে রয়েছে। আমাদের পায়ে বিড়বিড় করে লাগলো খানিক। পাপোশে খানিক মুছে নিয়ে ঘরে প্রবেশ করলাম। দেখলাম দেওয়ালে ভারত মাতার ছবি টাঙিয়ে রাখা আছে। টেবিলে একটা গ্লোব, ল্যাম্প আর মিনিয়েচার চরকা। একটু আগেই হৃদয়বাগের সম্পর্কে অবহিত করেছি আপনাদের, তাই পুনরায় তার উত্থাপন অপ্রয়োজনীয়। তিনি মুখের যাবতীয় জিনিসপত্র একটা স্টিলের পাত্রে ফেলে দিয়ে বোতল থেকে খানিকটা জল নিয়ে ছোট করে কুলকুচি করে নিলেন। তারপর বললেন, আপনারা নাকি আমার ভাইয়ের মৃত্যু তদন্ত করছেন? রুদ্র বলল, হ্যাঁ, পুলিশের সঙ্গে মিলেই কাজ করছি। বুঝতেই পারছেন এখন পুলিশের বিভিন্ন কাজবাজ বেড়েছে। আপনি তো রীতিমতো অ্যাক্টিভিস্ট মনে হচ্ছে। হ্যাঁ, আমরা অ্যাক্টিভ না থাকলে দেশকে চাঙ্গা করবে কে? পুলিশকে আমি বিশ্বাস করি না। আমার ভাইও এমন কিছু মহামানব নয় যে তার জন্য ওই সময় ওরা তদন্ত করবে। শুধুমাত্র আমার মুখের দিকে তাকিয়েই হয়তো। ঠিক বলেছেন, আপনার মুখের দিকে তাকিয়েই হয়তো এতটা করছে। আপনি হয়তো পুলিশের সাথে কথা বলেছেন, কিন্তু আমার মনে কিছু কিছু জিনিস যদি ওরা মিস করে যায়। হ্যাঁ বলুন, যদি আমার ভাইটার খুনি ধরে দিতে পারেন পার্টিতে ভালো পদ দেবো আপনাকে। না 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 না, সেসব আমার চাই না। তবে বর্তমানে যা দিনকাল পড়েছে, অন্তত পলিটিক্যাল দিক থেকে বিপদে পড়লে। বেশ বেশ, সেসব হবে। কি জিজ্ঞাসা করছিলেন? হ্যাঁ, তো আমার প্রথম প্রশ্ন হলো, আপনি তো বিভিন্ন কাজবাজের সঙ্গে যুক্ত। সেসবের কারণে আপনার ভাইকে খুন হতে হয়নি তো? আপনার কাছে নিশ্চয়ই কোনো খবর থাকবে। না, আমার ভাইয়ের সঙ্গে আমার তো খুব একটা মাখন সম্পর্ক ছিল না। ওটা একটা গাড়ল ছিল। গাড়ল মানে বোঝেন তো? একটা গুড ফর নাথিং। কিভাবে জুয়ায় সব উড়িয়ে দিয়েছিল জানেন? ওকে কেউ কেন খুন করলো সেটা আমার কাছেও ধোঁয়াশা। তাহলে খুনি আপনার মাধ্যমে আসেনি বলছেন? আচ্ছা, উনি এমন কোনো পাপ করেছিলেন যার ফলে খুনটা হতে পারে? পাপ সে তো সবসময় করে থাকতে পারে। ওর পাপের হিসাব রাখতে হলে একটা মাস মাইনে করা অ্যাকাউন্টেন্ট দরকার, বুঝলেন? না, ধরুন এমন পাপ যেখানে একজন নেতার প্রয়োজন হয় বা কোনো রাজনৈতিক হেল্প প্রয়োজন হয়। ভদ্রলোক খানিক থমকে গেলেন। একবার ক্যালেন্ডারে ঝুলন্ত মা কালীর প্রতিমূর্তির দিকে তাকিয়ে নম করে নিলেন। টুথপিক হিসেবে ব্যবহৃত ঝাঁটার কাঠি দাঁতের ফাঁকে ঢুকিয়ে কিছু আবর্জনা বের করে ভাবুক নয়নে সবজে জানালার দিকে তাকিয়ে রইলেন। আমি আর রুদ্র একে অপরের দিকে দৃষ্টি বিনিময় করলাম। এবার ভদ্রলোক বলতে শুরু করলেন, খুব একটা বলবো না, তবে করেছে বার পাঁচে। আমার সোর্স খুব একটা বেশি না হলেও গান্ধীজির থেকেই এই মিনিয়েচার চরকাটা পেয়েছি মশাই। প্যাটেল সাহেবের সঙ্গে অনেকবার বৈঠকে বসেছি। আমার ভাই জানতো আমার কাছে কিছু পাওয়ার আছে এবং তার সবটাই যে আমি ওর জন্য ব্যবহার করব না সেটাও জানতো। কিন্তু যতই হোক, মায়ের পেটের ভাই, ফেলে তো দিতে পারি না। একেবারে বেয়াড়া ছেলে হলেও বিপদে পড়লে এই ভূভারতে ওর যাওয়ার মতো কেউ নেই আর কি। তাই আমার কাছে বিপদে এসেছে কয়েকবার, কিন্তু সেসব বিপদ বেশিরভাগই আমি মিটিয়ে দিয়েছিলাম। একবার জুয়া খেলে 25,000 টাকা খুইয়েছিল, দিতে পেরেছিল মাত্র 500 টাকা। বাকি টাকার ব্যবস্থা আমাকেই করতে হয়। তখন ওকে খুব করে ধমক দিয়েছিলাম, দ্বিতীয়বার এসব বেপথে যাওয়া খেলায় বাতলে আমি ওকে চিনি না। সেসব কথা কতটা ওর গায়ে লেগেছে জানি না। বাসের ডিপোয় কাজটা থেকে একবার সবাই বের করে দেওয়া কথা বলেছিল। তখন হাওয়া গরম করতে আমাকে হস্তক্ষেপ করতে হয়। আমার কানে সবই আসতো। তাই ভাইকে না জানিয়েই আমি ইউনিয়নের সভাপতিকে অফিসে ডেকে তার পকেটটা গরম করে দিই। আবারও বলছি, মায়ের পেটের ভাই, একেবারে ফেলে তো দিতে পারি না, নইলে ওরকম গুড ফর নাথিংকে পোষার চাইতে একটা হাস্কি পুষে নিতাম। এই বলে ভদ্রলোক খানিকটা থামলেন। তার মুখ চোখ এখন গনগনে লাল হয়ে উঠেছে। এটা হয়তো একটা ইমোশনাল ব্রেক। যতই মুখে ভাইকে সারমেয় বলুন না কেন, হয়তো অন্তরে একটা সূক্ষ্ম স্থান তার জন্যে বরাবরই ছিল। তাই বারবার মায়ের পেটের ভাই উচ্চারণ করছিলেন। যাই হোক, ওদের বাস চলাচলে কয়েকবার ঝামেলা হয়েছিল। প্রাইভেট ইউনিয়ন চালায় তো, সিন্ডিকেটের কারবার সবই তো বোঝে।
এই নিয়ে ঝামেলা হয়, কয়েকবার কেস টেসও হয়, কয়েকটা কেস বেশি পর্যায়ে চলে যেত। যদি না জীবন কিছুতে ফেসে যেত তাহলে আমি অত গা করতাম না। এরকম কোনো ফেঁসে যাওয়ার কাহিনী আমাদের শোনাতে পারেন? খুব একটা তো মনে নেই। একবার একটা লোক অনেকগুলো টাকা পয়সা খেলো, সবাই জানতো কে খেয়েছে, মারতে মারতে মেরেই ফেললো লোকটাকে, তাও আবার টিপোর মধ্যে। কেসটা বেশি দূর গড়াতে পারতো যদি আমি না মধ্যস্থতা করতাম। বাপরে, তা সেই ডেড বডির কি হলো? কি আবার হবে, পুলিশকে একটু তৈলমর্দন করতেই তারা খাপের মধ্যে ঢুকে গেল। বেবারিশ লাশের ভিড়ে চালান করে দিল তার বডিকে। তার বাড়ি থেকে নিরুদ্দেশ হয়েছে বলে কাগজে দিল, দেওয়ালে কাগজ লাগালো। পুলিশও মিসিং ডায়েরি নিয়ে চুপচাপ টাকা হজম করে নিল। বুঝলাম। আর কিছু? আরও হয়তো কিছু ছিল, এখন এতগুলো কাজের মধ্যে ওভাবে সব মনে পড়ে। ঠিকই তো, এত দুষ্কর্মের মধ্যে গুলিয়ে ফেলাটাই তো স্বাভাবিক। এই কি বললেন? না না, তেমন কিছুই না। ঠিক আছে, কিছু মনে পড়লে আমায় জানাবেন। আজকে উঠি কেমন? একটু চাটা খাবেন না? না না না, সেসবের দরকার নেই, আমরা চললাম। কিছু মনে পড়লে আমায় কিন্তু টেলিফোন করতে ভুলবেন না। বলে একটা ছোট্ট কাগজে আমাদের নম্বর লিখে দিয়ে বেরিয়ে এলাম। বললাম, তা রুদ্র, ভদ্রলোক একখানা জিনিস বটে, নিজে মুখে পাপ কাজের হিসেব দিতে এই প্রথম কাউকে দেখলাম। তাও নিতে পারলেন কই? বাঙালি বাবুরা বর্ষার সকালে বাজারে গিয়ে যেমন নিজের ট্যাঁকের কথা বলে ইলিশ মাছ বাজার করে আনেন, তেমনি উনিও পাপের বাজারের বেহিসেবি খদ্দের। বাহ বাহ, এটা চমৎকার বলেছ। তবে ভদ্রলোক ভ্রাতৃস্নেহে ভুগছিলেন সেটুকু বোঝা গেল। কিন্তু আমরা যে কেসেই রয়ে গেলাম, এখনো হাতে নাড়ুমোয়া কিছুই এলো না। চলো আজকে একটু সিনেমা দেখে আসি। পকেটের অবস্থা ভালো নয় খুব একটা, তবু একখানা সিনেমা দেখলে এমন কিছু ক্ষতি হবে না। রুদ্র আর আমি যখন গরিব থাকি তখন মনে মনে সন্দেহ হয়, রুদ্র বুঝি নিজের সর্বস্ব খুইয়ে দিতে চায়, তারপর বুঝি পথে ফেউ ফেউ করে দুটিতে ঘোরাফেরা করব। বইয়ের দোকানে লাভ তেমন হচ্ছে না, মানুষের মনে দেশপ্রেম উস্কে দেওয়া কিছু লেখা লিখে ছাপিয়েছি যদিও, সেগুলোই একটু আধটু বিক্রিবাট্টা হচ্ছে। দোকানে যে ছেলেটিকে কাজে রেখেছি, হারু নাম তার, কিষানগঞ্জে ছেলেটির বাড়ি, পড়ালেখা মোটের উপর জানে, হিসেবেও চটপটে, তাই ওকেই গত কয়েক মাস ধরে দোকানে কাজে লাগিয়েছে। ছেলেটা থাকে ধর্মতলার একটা বস্তিতে। মনে মনে কেমন যেন পাপ বোধ হলো, একটা বাচ্চা ছেলে দোকান সামলাচ্ছে আর আমরা তার মুনাফায় মনোরঞ্জন করছি। ব্যাপারটা বোধহয় উচিত নয়। তবে রুদ্র হেসে বলল, চিন্তা করো না, এটা গোয়েন্দাগিরির টাকা, এতে সিনেমা দেখলে তোমার পাপ হবে না। বেশ, তাই সই। যুগান্তকারে কিছু একটা চলচ্চিত্র চলছিল, তার আগামাথা আমার খুব একটা মাথায় ঢুকছিল না। শুনলাম সাইলেন্ট ফিল্মের জগতে এই নির্দেশকের নাকি জুড়ি মেলা ভার। রুদ্র খুব মন দিয়ে দেখে যাচ্ছিল সিনেমাটা। আমি বাবু অতক্ষণ মন দিয়ে চেষ্টা করে দেখলেও ঠিক জুৎসই লাগছিল না, তাই ঘুমিয়ে পড়েছিলাম। সিনেমা শেষ হতে রুদ্র আমায় জাগিয়ে দিয়ে বলল, তোমায় নিয়ে সিনেমা দেখতে আসাটাই আমার ঘাট হয়েছে। এইসব দেখবে কেন? তোমার তো খালি ওই একঘেয়ে বাঙালির আতলেমি আর আলসেমি ভাল লাগবে, তাই তো? দেখো রুদ্র, যতই আমাকে ভর্ৎসনা করো, কিন্তু আমার পছন্দ নিয়ে একটি কথাও সহ্য করব না। তুমি শিল্পের মানুষ, তোমায় যদি এই নিয়ে দু কথা শোনাতে যাই তবে আমার নিজেরই সহ্য হবে না। সিনেমা দেখে বেরিয়ে ওর মুখটা দেখার মতো ছিল। পয়সা বাঁচানোর জন্যে জলদি জলদি বাড়ি পৌঁছলাম। আরে খিদে পেয়ে গিয়েছিল যে। বাইরে খাওয়ার পয়সা নেই, এখনই একটা পাইস হোটেলে ঢুকলেই বেরিয়ে যাবে 20টা টাকা। তার চাইতে ঘরে এসে হরিরামের তৈরি মুগের ডাল আর আলু ভাজা দিয়ে ভাত সাবার করে দিলাম চেটে পুটে। সেদিন বিকেলের দিকে আমাদের গৃহে প্রবেশ করলেন অফিসার সুবিনয়। রুদ্র হরিরামের উদ্দেশ্যে হাঁক দিয়ে বলল, 3 কাপ চায়ের বন্দোবস্ত করো। তা সুবিনয় বাবু, এইবার এত দেরি হলো ময়নাতদন্তের রিপোর্টে? জানেনই তো দিনকাল, দেখুন আপনি কিছু সুবিধা করতে পারেন কিনা। রুদ্র রিপোর্ট পড়ল, তারপর বেশ গম্ভীর হয়েই বলল, শুধু আমার সন্দেহের উপর শিলমোহর দেয়া ছাড়া আর কোনো লাভই তো হলো না। বিষক্রিয়া হয়েছিল, তবে তাতে মৃত্যু হয়নি।
রাতের ডিপোয় লোকটাকে অচৈতন্য করেই বুক ফুঁড়ে স্টিয়ারিং ঢুকে দেওয়া হয়েছে। বিষ সাধারণত মেয়ে মানুষের অস্ত্র হলেও তারপর যেটা হয়েছে সেটা মেয়ে মানুষের কম্য নয়। নরসিংহের মতো বুক চিরে দেওয়ার চাইতে ত্রিশূল কিংবা খড়গ দিয়েই কাজ সাবার করাটা দেবীদের কাজ। তাহলে জীবনবাগের মৃত্যুটা একটা দৈবিক কাজ বলছেন? আলবাত বলছি, তবে যিনি করেছেন তিনি দেবতা নাও হতে পারেন। জীবনবাগের দাদা হৃদয়বাগের সাথে আজকের কথা হলো, তিনিও কম যান না। এই জীবন আর হৃদয় খুব গলায় গলায় না থাকলেও দুজনে একই গর্ভ থেকে জাত তো, তাই দুজনেই যে অমাবস্যার কালো ছায়ার পরিপন্থী তাতে কোনো সন্দেহ নেই। তাহলে এখন কি উপায়? দাদারা ঠিক সুবিধার লোক নয়, একটা কৈফিয়ত তো দিতেই হবে। আপনার এই কেসে তাড়াহুড়ো দেখে মনে হচ্ছে কোনো রকম বাড়তি সুবিধা ভোগ করেন ওনার থেকে, কি ঠিক ধরেছি? দেখলাম কেমন পুতিয়ে যাওয়া বিস্কুটের মতো মিইয়ে গেল সুবিনয়ের মুখের হাসি। তিনি কাঁচুমাচু করে রইলেন কিছুক্ষণ, তারপর বললেন, লোকটা হাড়ে বজ্জাত, বিপদে পড়ে সাহায্য করেছিল একবার, তারপর আমিও একটা সাহায্যে লেগেছিলাম ওনার, সেই জন্যই টাকা নিয়েছিলাম। এবার সেটা মোটেই কম টাকা নয়, কালো টাকা বলে যদি দাগিয়ে দেয় একবার। বাপরে বাপ, এ তো চারিদিকে এই ওকে সাহায্য করে বেড়াচ্ছে দেখছি। জীবনবাগকে সাহায্য করতেন হৃদয়বাগ, এবার আপনি দেখছি হৃদয়বাগকে সাহায্য করতেন এবং সাহায্য নিতেন। এই বৃশ্চিক, হঠাৎ করে সকলে মিলে পরোপকারী হয়ে উঠলো কেমন করে বলো তো? বিশ্বশান্তি নোবেলটা কি বাংলা থেকেই পাবে কেউ নাকি? আমি রুদ্রর এহেন কটাক্ষে হাসা ছাড়া আর কিছুই করলাম না। 3 কাপ চা এলো আমাদের সামনে। তিনজনে 3টি কাপ উঠিয়ে নিয়ে চা পানে মনোযোগ দিলাম। সুবিনয়বাবু বোধ করি চা খেতেও কেমন ইতস্তত বোধ করছেন। রুদ্র হেসে বলল, আরে ভয় পাবেন না, আপনি হয়তো আপনার হকের টাকাই নিয়েছেন, আমি সেসব কাউকে কিচ্ছু বলতে যাচ্ছি না। তবে এই খুনের কেসে আপাতত কোথাও একটু এগোনোর জায়গা নেই। ক্রাইম স্পটে একটা ক্লু নেই, কারো আঙুলের ছাপ নেই, একটা সাক্ষ্য নেই। খুনি একজন বুদ্ধিমান এবং চতুর মানুষ, সে সব দিকটা সমান তালে ঠিক রেখেছে। আপনি ডিপোয় কনস্টেবল বসিয়েছেন তো? হ্যাঁ হ্যাঁ, বসিয়েছি। এইটুকু না করলে চাকরি ছেড়ে দেওয়া উচিত। বেশ, আশা করি এখনই আঘাত করবে না সে বাসের ডিপোয়। তবে এই জীবনবাগের জীবনটা খুব একটা ঘটনাবহুল না হওয়ায় ঠিক সুবিধা করে উঠতে পারছি না। দেখি আগামীকাল একবার গিয়ে খোঁজ করবো তার জুয়ার থেকে। বেশি কাল সারাদিন ওখানেই কাটবে। আজকের মতন কালকেও বাইরে খেতে গিয়ে খরচ হতে পারে। এই মন্দার বাজারে রোজ রোজ বাইরে যাওয়াটা। ও আচ্ছা, সরকার পক্ষ থেকে তো আপনাদের জন্য ব্যবস্থা থাকবেই। দাঁড়ান দাঁড়ান, অগ্রিম হিসেবে এই কটা টাকা প্রণামী হিসেবে রাখুন। আজকে উঠি আমি, কিছু পেলে আমায় অবশ্যই জানাবেন। বলে নগদ 1000 টাকা আমাদের টেবিলে রেখে দিয়ে তিনি উঠে গেলেন। আমি রুদ্রর দিকে হাঁ করে তাকিয়ে রইলাম। বিস্ময়ের সাথে বললাম, বাপরে বাপ, ভাবতে পারো রুদ্র, 1000 টাকা পেয়ে গেলে অগ্রিম হিসেবে। তাহলেই ভাবো হৃদয়বাগ সুবিনয় ইন্সপেক্টরের পাকস্থলী কত টাকা দিয়ে ভর্তি করেছে। সেই আন্দাজ করেই বাইরের খাওয়ার গুলটা দিলাম। বেটা টোপ গিলে ঠিক বের করেছে টাকা, তবে এতটা দেবে ভাবিনি। কিন্তু রুদ্র, এটা তো কালো টাকা, এটা নেওয়া কি উচিত হবে? কালো টাকা? এটা তো আমার পারিশ্রমিকের অগ্রিম ঋষিক। ওর কাছে এটা কালো হতে পারে, আমার মূল্যবোধ এটা রং মোটেও কালো নয়। কালকে ঘাম জড়াতে হবে বন্ধু, সে কি আর এমনি এমনি। পরদিন সকালে আমরা পৌঁছলাম শ্রী শ্রী স্বর্গীয় জীবনবাগের জুয়ার আড্ডায়। নামের আগে শ্রী শ্রী জুড়ে দেওয়ার কারণ হলো ভদ্রলোক নিতান্তই একজন মনীষী, না হলে কেউ এত গুণের অধিপতি হতে পারে? সে কি আর আমাদের কম্য? লেক গার্ডেন্সেই একটি খুপড়িতে বসবাস করতেন জীবনবাগ। খোঁজ নিয়ে জানা গেল এই বাড়িটা তার দাদা খুব স্বল্প মূল্যে কিনে দিয়েছিলেন এক মারোয়ারির কাছ থেকে। সেই থেকেই এই বাড়িতে তার বসবাস। আশেপাশে রাত্রিবেলা যে ঠেক বসে সে বিষয়ে সকলেই জানেন। মাঝে মধ্যে তার ঘরেও আসর বসত। চায়ের দোকানে বসে এই সব খবর জোগাড় করছিল রুদ্র। তারপর দোকানি বলল, আরে ওসবের খবর তো আপনি ভালো পাবেন নবীনের থেকে। কিরে নবীন, তুই থাকতিস তো ওদের সাথে? দেখলাম আমাদের উল্টো দিকেই একটা ছেলে প্রজাপতি বিস্কুট হাতে বসে আছে। কুতকুতে চোখে আমাদের দিকেই নিজের সেন দৃষ্টি দিয়ে মেপে নিচ্ছে।
হঠাৎ বলে উঠল, না না, আমি কিছু জানি না, ওসব নেশা পানের মধ্যে আমি থাকিনি। ঠিক আছে, অন্য কিছু তো জানতে পারো, যেমন কারা কারা মিশতো, কখন কোথায় ঠিক বসতো। আমার কলেজে দেরি হয়ে যাচ্ছে, আমায় যেতে হবে। কলেজে পড়ো? কোন কলেজ? হিন্দু কলেজ। একটু আগেই বললে নেশাভান করো না, কিন্তু তোমার দেহ তো বলছে ভোলে বাবার প্রসাদ মাথা পেতে গ্রহণের অভ্যাস আছে তোমার। কি সব ফালতু কথা বকছেন আপনি? এই আমি উঠলাম, কাকা এ নাও টাকা। বলে 8 আনা পয়সা দিয়েই সে পালাতে চাইল। রুদ্র উঠে পড়ল। আমি পকেট থেকে পয়সা চুকিয়ে দিলাম। আরে আরে, যাচ্ছ কই? আমরা কিন্তু পুলিশের সাথে কাজ করি, জানোই তো এখন দিনকাল মোটেই সুবিধের নয়। বাড়ির অবস্থা কেমন? একটা কাজবাজ তো লাগবে নাকি? পড়াশোনায় মন আছে? ছেলেটা অর্থনৈতিক থেকে শুরু করে পারিবারিক এমন অভূতপূর্ব বিড়ম্বনায় পড়ে গেল যে খানিকক্ষণ জড় পদার্থের মতো নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। তারপর বলল, আমি কিছু জানি না, খুনের ব্যাপারে আমি কিছুই জানি না। খুন অবধি তো আমি যাইনি, আমায় শুধু জানাও এখানে কারা কারা আড্ডা দিত, কাদের সাথে নেশা চলতো, জুয়ায় কি কি দাও লাগানো যেত। আপনি একটা বলে অনেকগুলোই তো বলছেন। আচ্ছা বলি, পরেশ লাহা, সনদ বোস, আব্বাস আলী, সুভাষ থমাস, পল্টু ঝাঁ, অমিয় গিরি। বলতে বলতে প্রায় 15 জনের নাম করল ছেলেটি। রুদ্র বলল, বাহ নবীন বাহ, তোমাদের আড্ডাখানা তো একটি চমৎকার ভারতবর্ষে। হিন্দু মুসলিম খ্রিস্টান সকলে একসাথে নেশা করছো। ইয়ার কি মারতেই পারেন আপনি, কিন্তু যা যা জানি সবই বললাম। এর মধ্যে কি সকলেই অনেক দিনের লোক? কেউ নতুন যুক্ত হয়েছে? নতুন? হ্যাঁ, 2 জন, নরহরি মাইতি আর পুরন্দর রায়। কতদিন হলো তাও? ওই মাস 3 হবে হয়তো। মাস 3? আচ্ছা, এরা থাকে কোথায়? নরহরি মাইতি তো থাকে পাশের পাড়ায়, সবে আমাদের ক্লাবে ঢুকেছে, আসলে ভাড়া এসেছে রিসেন্ট। আর পুরন্দর রায়? ওই লোকটার ব্যাপারে জানি না ঠিক, কোথায় থাকে, কোত্থেকে কিভাবে আসে কিছুই জানি না। আর কেমন যেন একটু রহস্যময় লোক, চুপচাপ আসে, নেশা করে অল্প, তাস খেলে একটু আধটু, তারপর চলে যায়। তাই নাকি? বাহ, এর ব্যাপারে তো কেউ কিছুই জানে না। না, জানে না। আসলে আমার সঙ্গেই উনি প্রথম যোগাযোগ করে আমাদের আড্ডাখানায় ঢোকেন। আসলে আমার কাছে পুড়িয়ার সন্ধানে আসেন। আমি বলি যে এসব জিনিস আমি বিক্রি করি না। তারপর কথায় কথায় এই ঠেকের ব্যাপারে জানতে পারেন, তারপর থেকে এখানে আসতেন সপ্তাহে 2-3 বার করে। ও তাই নাকি? তোমার কাছে পুড়িয়া কিনতে এসেছিলেন? কোত্থেকে খবর পেলেন? সে আমি জানি না, কিন্তু আমি পুড়িয়া বেচি না, আর বেচলেও বাইরের লোককে দেব না। ঠিক আছে ঠিক আছে, আমি সেসবে যেতে চাই না। আচ্ছা, ওই লোকটা শেষ কবে এসেছিল? এই তো গতকাল এসেছিল, রোজকারের মতো 2 ঘন্টা কাটিয়ে চলে গেল। ওনার বাড়ি কোথায়, কে কে আছে, সেসব জিজ্ঞেস করনি? সে আবার করিনি, কিন্তু লোকটা যেন ভীষণ উদাসীনভাবে বসে থাকতেন, কেমন দুঃখ দুঃখ মুখ করে বলতেন, সেসব বাদ দাও, অন্য কথা বলো। খুব ইন্টারেস্টিং। আচ্ছা, তোমার বাড়িতে টেলিফোন আছে? না, বাড়িওয়ালার কাছে আছে। যদি ওই লোকটা আবার আসে তাহলে আমায় এই নম্বরে ফোন করবে। এনো, আর হ্যাঁ, যদি ঠিকঠাক কাজ করতে পারো তাহলে তোমার একটা কাজের ব্যবস্থা আমি করবো। এনো, 50 টাকা রাখো, গাঁজা খেও না আবার। ছেলেটি একটা ফোঁচকে হাসি দিয়ে কাঁধের ঝোলা নিয়ে চলে গেল। রুদ্র হেসে বলল, নবীন খুবই চালাক ছেলে, আমরা কোনোদিনও সম্ভবত আর তাকে দেখতে পাবো না। যাক, 50 টাকা নিয়ে যদি মনের বদল হয় তাহলে যদি কিছু বলে। আমি অবাক হয়ে গেলাম ওর কথা শুনে। বললাম, মানছি ছেলেটা একটু কেমন ধরনের, কিন্তু তাই বলে ওকে কোনোদিন দেখতে পাবে না, এটা কেমন ধরনের ভাবনা? ও হে ঋষিক, আমার সঙ্গে একটু এদিকে এসো। বলে রুদ্র উল্টো দিকের একটা দোতলা বাড়ির সামনে নিয়ে গিয়ে দাঁড় করালো আমায়। আমি বললাম, কি আছে এতে? ধূসর বাড়ি, নীলচে জানালা, নতুন করেছে, এর মধ্যে এমন কি আছে? বলেই আমি চমকে উঠলাম। বাড়িটার ডাক বাক্সে আমার নজর গেল। মুহূর্তে শিউরে উঠলাম। এ যে পুরন্দর রায়ের নাম লেখা। আমি হেসে বললাম, এ পুরন্দর রায় এখানে থাকে? আর বেটা ওকে খুঁজে চলেছে কতদিন ধরে, জানেই না ওর বাসা কোথায়। বাহ, এই তো ঋষিক, নবীন ছেলেটা আমাকে বুঝি তোমার মতন ভেবেছিল।
তাই একটা বাজে চাল দিল, ভালো করে পাশের বাড়িটা দেখো। দেখলাম পাশের বাড়ির ডাক বাক্সে লেখা আছে নরহরি মাইতির নাম। পুরো বেকুব বনে গেলাম এই দেখে। তার মানে ছেলেটা এতক্ষণ এই দেখে দেখে আমাদের নামগুলো বলছিল। শুধু শেষে দুটো নাম মিথ্যে বলেছে, কারণ বাকি নামগুলো দিয়ে আশেপাশে কোনো ডাক বাক্স নেই। কিন্তু ছেলেটা ওই দলের এক সদস্য এবং চায় না আমরা খুনি সম্পর্কে কিছু জানতে পারি। হয়তো ও যা যা এতক্ষণ বললো পুরোটাই মিথ্যে, হয়তো সেগুলো সত্যি। নাম্বার দিয়ে রাখলাম, যদি মত বদলে ফেলে তাহলে জানাবে। ও কি খুনিকে চেনে? ও তো খুনি সহকারী, ঠিক যেমন তুমি আমার। চায়ের দোকানে জানেন এই ছেলেটা ওদের সঙ্গে ঘোরাফেরা করে, তার মানে এই ব্যাপারটা সত্যি। এবার সে যদি এত বড় একটা গল্প ফেঁদে বলে তাহলে নাকি ধরতে হবে খুনি কিংবা খুনির দোসর, ইংরেজিতে যাকে বলে অ্যাকমপ্লিস। হতে পারে এখান থেকে তথ্য সে দিত খুনিকে, কিন্তু কি তথ্য? জীবন বাক্যের সহজ উপায়, কোথায় এবং কিভাবে মারা যায় সেই তথ্য। তুমি ওকে যেতে দিলে রুদ্র? আটকাবে না? আটকালে হয়তো তথ্য পেতে খানিক দেরি হবে। এখন বাছুরকে ছেড়ে দিয়ে দেখতে হবে সে কোন গরুর কাছে যায়। চলো চায়ের দোকানে আরেক পেয়ালা খাওয়া যাক। চায়ের দোকানে আরেক পেয়ালা চা খেতে খেতে রুদ্র এই ফাঁকে জেনে নিল নবীনের বাসা। 3টে গলি পেরিয়ে একটা ভাঙাচোরা বাড়ির নিচ তলায় থাকেও। উপরের তলায় জেঠুর পরিবার থাকে। জেঠুকেই যে বাড়িওয়ালা বলেছে সেটা এবার বুঝতে পারলাম। একটা বাস অ্যাক্সিডেন্টে নাকি বাবা মা উভয়কেই হারায় সে। তারপর থেকে বিভিন্ন নেশা ভানের দিকে ঢুকে যায়। খুব খারাপ একটা বয়সে গিয়ে অনাথ হয়ে গিয়েছিল। জেঠু জেঠিমাও খোঁজ খবর খুব একটা করেনি। চায়ের দোকান থেকে বেরিয়ে রুদ্র বলল, কেমন যেন মিলে যাচ্ছে ব্যাপারখানা। খুব করে ভাবতে ইচ্ছে করছে এই নবীন খুনি বাবা মায়ের মৃত্যুর বদলা নিয়েছে জীবনবাগের উপর, কিন্তু জীবনবাগ কিভাবে তার বাবা মায়ের মৃত্যুর সঙ্গে যুক্ত সেটা জানা নেই। সে বাস চালায় না, শুধু বাসের মেশিন পার্টসের দিকটা দেখে। তার মানে কোনোভাবে নবীন জানতে পেরেছিল ওর বাবা মা যে অ্যাক্সিডেন্টে গত হয়েছেন সেই অ্যাক্সিডেন্টটা কেবলমাত্র একটা অ্যাক্সিডেন্ট নয়। এভাবে কিছুটা মিলছে বটে। নবীনকে এখন জেলে নিয়ে গেলে ওর জেঠু নিশ্চয়ই উকিল লাগাবেন না, সেটাই স্বাভাবিক। তাহলে কি করবে? ওকে পুলিশের হাতে তুলে দেবে? দেওয়া গেলে সুবিনয় খুব খুশি হতেন বটে, কিন্তু প্রমাণ কই? একটাও প্রমাণ দেখাতে পারো যেখানে ওকে খুনি বলে ধরতে পারি? গোটা বাসে একটাও আঙুলের ছাপ নেই, সাক্ষী নেই। শুধুমাত্র একটা ছেলের মা বাবা বাস অ্যাক্সিডেন্টে মারা গেছে বলে তাকে খুনি হিসেবে ধরে নিয়ে যাব? আমাদের লেজে খেলাতে চাইছে সে। বেশ, তাই খেলবো। কিন্তু বৃশ্চিক, আজকে আর একটা খুন হলেও হতে পারে। মানে যদি আজকে খুন না হয় তাহলে জেনে রাখবে ওদের টার্গেট শুধু জীবনবাগ ছিল। আর যদি আজকে খুন হয় জেনে রাখবে তার পরেও আরও একটা খুন হতে পারে। রুদ্র তার এই অমোঘ সন্দেহের কথা জানালো ইন্সপেক্টরকে। সবকিছু জেনে বুঝে একটা মানুষের মৃত্যু তো আর হতে দেওয়া যায় না। ইন্সপেক্টর সুবিনয় খুব একটা লোকবল এদিকে লাগাতে পারেননি যদিও, কিন্তু যথেষ্ট চেষ্টা করেছেন। মোটামুটি ওই ডিপোর সবাইকেই জানিয়ে দেওয়া হয়েছে সাবধানে থাকতে। কখন কোথা থেকে অতর্কিতে আক্রমণ হতে পারে তা তো বলা যায় না। সুবিনয় ইউনিয়নের অনেককেই জেরা করেছেন, কিন্তু কেউই জীবনের মৃত্যু সম্পর্কে এবং এই মৃত্যুর সাথে তাদের কোনো যোগাযোগ আছে কিনা সে সম্পর্কে জ্ঞান সরবরাহ করতে পারেনি। এবং নবীনের বাড়ি চিহ্নিত করে 2জন কনস্টেবলকে সাদা পোশাকে মোতায়েন করা হয়েছে, যাতে তার গতিবিধির উপর নজর রাখা যায়। আমরাও সেদিন গভীর রাত অবধি জেগেছিলাম। তারপর দুজনেই ঘুমিয়ে পড়েছিলাম 2:30 নাগাদ। পরদিন সকালে ঘুম ভাঙল হরিরামের ডাকে। উঠুন উঠুন, অনেকবার টেলিফোন এসেছে, আমি শেষবার তুললাম। থানা থেকে ফোন এসেছিল। আমি ঘুমন্ত চোখে বললাম, কি জানালো? আবার একটা খুন হয়েছে, তাই জন্যই আপনাদের এত জোরে জোরে ডাকছি। রুদ্র চশমাটা চোখে গলিয়ে নিল। আমি উদ্বিগ্ন স্বরে বললাম, কিন্তু এত সতর্কতা সত্ত্বেও খুন হয়েই গেল, কেমন একটা অদ্ভুত লাগছে না? কে খুন হয়েছে জানতে হবে, নবীন বাড়ি থেকে বেরিয়েছিল কিনা সেটাও জানতে হবে। দেখি একবার অফিসারকে ফোন করি। রুদ্র থানায় ফোন করলো।
কয়েক সেকেন্ড ঝড়ের মতো কথা বলল, তারপরেই ফোন রেখে দিয়ে বলল, চলো চলো চলো, গত রাতে যখন পুলিশ সবাইকে সাবধান করছিল তখন আততায়ী এমন একজনকে বেছে নিল যাকে সাবধান করার কথা ভাবা হয়নি। ডানপন্থী নেতা হৃদয়বাগ। আমি হৃদয়বাগের নামটা শুনে যার পর নাই অবাক হয়ে গেলাম। রুদ্র কার নাম নিয়ে ফেলল? এখন তো তাহলে রাজনৈতিক দিক থেকে প্রেশার আরো দ্বিগুণ। আমি অবাক কণ্ঠে বললাম, কিন্তু তার তো এত কঠিন সিকিউরিটি, তার মধ্যে থেকে কেউ কিভাবে খুন করলো? সেটা জানতে গেলে আবার যেতে হবে ওর বাড়িতে। চলো, সুবিনা ওখানেই আছেন। একজন অন্য অফিসের ফোন ধরে খবরটা দিলেন, আর দেরি নয়। ঘুম টুম ছুটিয়ে আমরা ছুটলাম টালিগঞ্জে। ট্যাক্সি থামলো একেবারে উনার বাড়ির সামনে। বাইরে বেশ কয়েকটা সাদা গাড়ি আর পুলিশের গাড়ি ভিড় করে আছে। এত ভিড়ের মধ্যেও রুদ্র আর আমি প্রবেশ পেলাম আলাদা করে। অনেক পার্টির নেতারা, লোকাল পার্টির কর্মচারীরা এসেছেন, কিন্তু তাদের কাউকেই ক্রাইম স্পটে ঢুকতে দেওয়া হচ্ছে না। আমরা গিয়ে দেখলাম ভদ্রলোক নিজের অফিস ঘরেই শুয়ে আছেন টেবিলের উপর। কিন্তু যেটা অবাক করা কাণ্ড তা হলো তাকে হত্যা করার পদ্ধতি। বাস ড্রাইভার যে লিভার দিয়ে গিয়ার পরিবর্তন করেন, সেই লিভার ঘাড়ের উপর থেকে ঢুকিয়ে মুখ দিয়ে বের করে রাখা আছে। লোকটাকে অনেকটা কাবাবের মতো শুইয়ে রাখা হয়েছে শিকের মধ্যে করে। গোটা টেবিলে কাগজপত্র, গ্লোব রক্তে ভিজে গেছে। এমন দৃশ্য দেখে সহসা খালি পেটে বমি চলে আসে। একেই না খাওয়া ছিলাম, তাই বেশিক্ষণ সেদিকে তাকিয়ে থাকতে পারলাম না। ইন্সপেক্টর সুবিনয় বললেন, ভাবলাম আপনার ক্রাইম সিনটা ইনট্যাক্ট দেখা উচিত, সেই জন্য এখনো সরাইনি বডিটা। বডি প্রথম কে দেখেছে? ওনার এক চেলা, ওইদিকে সিঁড়িতে বসে যে কাঁদছে সে ওর স্ত্রী, আর ওইদিকে বসে আছে চেলাটি। মৃত্যুর সময়কাল সম্পর্কে কিছু জানা গেল? কাল ভোর রাত অব্দি তো ঘুমিয়েই ছিলেন। হৃদয়বাগ খুবই সময় সচেতন লোক। আগে আরও 20 কিলো বেশি মোটা ছিলেন। ডাক্তারের নিয়মে চলছেন কয়েক মাস, তাই ভোরবেলা উঠে হাঁটাহাঁটি করেন রাস্তায়। তারপর এসে অফিসে বসেছিলেন। তার মানে খুন হয়েছে 5টা, 5:30 নাগাদ। একদম ঠিক সময় ধরেছেন। বেশ, সেই সময় কারা জেগেছিল? কাজের মাসি আসে 6টা নাগাদ। সে বাসিঘর ঝেড়ে মুছে দিয়ে যায়, তারপর বেলায় বাসন মাজতে আসে। কিন্তু সে জানিয়েছে কাউকে সে দেখেনি ওই সময়। তাকে একবার ডাকুন তো। একটা অন্য ঘরে আমরা কয়েকজন মিলে বসলাম। ওদিকে দেহ নিয়ে যাওয়ার কাজ চলছে। যেহেতু একটা নারকীয় মার্ডার হয়েছে, তাই জায়গাটা আপাতত বন্ধ করে রাখা হবে। ফরেন্সিকের লোকেরা এসে ঘরে আঙুলের ছাপ, রক্তের দাগ নিয়ে নিরলস গবেষণা চালিয়ে যাচ্ছেন। আমাদের সামনে বসে আছে দুজন। এক ওই পরিচারিকা, দুই যে চেলা হৃদয়বাগের মৃতদেহ আবিষ্কার করেছিল। রুদ্র কোনো ভনিতা না করেই প্রথমে পরিচারিকাকে দিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করলো। তোমার নাম কি? লীলা। এখানে কতদিন কাজ করছো? সব মিলিয়ে ওই 1.5 বছর। সব মিলিয়ে মানে কোনো গ্যাপ আছে নাকি? ওই 8 মাস আগে বৌদি কাজ থেকে ছাড়িয়ে দেন, আবার আমায় নিয়ে আসে 2 মাস আগে। এমনটা কেন? টাকা বাড়াতে বলেছিলাম, তাই ছাড়িয়ে দিয়েছিল। এখন দেখেছে আমার মতো কমে কেউ কাজ করে না। বুঝলাম। তা মাঝে কে কাজ করতে এই বাড়িতে? জানি না, আমি বাবু এই খুনের কিচ্ছু জানি না। তুমি তো ঘরদোর ঝাড়তে মুছতে, তাহলে ওনার অফিস পরিষ্কার কেন করনি? ওখানে সকালে ঢোকা বারণ ছিল, সবাই তো জানে সে কথা। প্রত্যেক সকালই দেখতাম উনি দোরখানা বন্ধ করে রাখতেন। আমি তাই সকালে অন্য সব ঘরে গেলেও ওই ঘরে যেতাম না। বেশ, বুঝলাম। আজকে সকালে এমন কিছু দেখেছিলে যা অন্যদিন দেখোনি? না, সবই তো একই ছিল। আমি এলাম, কাজ করলাম, তারপর চলে গেলাম অন্য বাড়িতে কাজে। হঠাৎ দেখি সেখানে এক পুলিশ এসে আমায় ডাকছে। ওই বাড়ির দিদিমণি আমার দিকে যেন কেমন করে তাকালো। এসে দেখি এই অবস্থা। আমি সেসব জানতে চাইনি, একটু মনে করে দেখো তো, সকালে আজকে কাজ করতে গিয়ে এমন কিছু দেখেছিলে যেটা অন্য দিন হয়নি? ভোরবেলা এই গোটা বাড়ি জুড়ে শুধুই কিন্তু তোমার বিরাজ, কিছু তো একটা দেখে থাকবে। বেশ কিছুক্ষণ চুপচাপ ভাবতে লাগলো সে মনে মনে। একবার
শাড়ির আঁচলটা নাকে দিয়ে টুক করে হেঁচে নিল। হঠাৎ তড়াক করে উঠে গোল গোল চোখ করে বলল, মনে পড়েছে, আজ সকালে 2টো কাগজ ছিল। কাগজ মানে খবরের কাগজ, পেপার? হ্যাঁ বাবু, পেপার, 2টো পেপার ছিল। একটা দরজার একেবারে সামনে আর একটা আর একটু দূরে। তারপর গোলমেলে সব কোথায় গেছে ও আর আমি দেখিনি। একদিনে 2টো পেপার দরজার বাইরে থাকতে পারে কি? হয়তো নয়। কেউ কেউ যদিও 2টো আলাদা আলাদা পেপার পড়ে থাকেন, কিন্তু না বাবু, একই পেপার, 2টোর নাম একই ছিল। তার মানে যে 2জন পেপার দিতে এসেছিল তার মধ্যে একজন ছিল আততায়ী। সে ভালোভাবেই জানতো কখন আসল পেপারওয়ালা আসে, তাই আগে ভাগেই পেপার দেওয়ার নাম করে চলে আসে। কিন্তু পেপারের নাম করে সে ঘরে ঢুকলো কি করে? সকালে কি খোলাই থাকে বাইরের দরজা? আমি যখন ঢুকি তখন তো সব খোলাই থাকে। উনি সকালে উঠে বাইরের সব দোর খুলে দেন। কিন্তু প্রশ্ন হচ্ছে, যখন খুন করা হয়ে গেল তখন বেকার বেকার পেপারটা রেখে যাওয়ার কারণ কি? তাহলে তো লোকে সন্দেহ করবে। যদি না, বলে রুদ্র চুপ করে রইল। আমি জিজ্ঞেস করলাম, যদি না কি? যদি না সে বুঝতে পারে সেখানে তৃতীয় কোনো ব্যক্তি তাকে দেখছে, তাই চুপটি করে খুনটা শেষ হওয়ার পর তৃতীয় চোখ জোড়া থেকে বাঁচতে সে পেপারখানা ফেলে যায় আর তারপর সাইকেল নিয়ে বেরিয়ে পড়ে। সাইকেল ছাড়া নিশ্চয়ই পেপারওয়ালা সাজা হবে না। এই পেপারটা ফেলে যাওয়া নিতান্তই তার অন্য একজনের থেকে বাঁচার জন্য। কিন্তু সে কি? কোনো প্রতিবেশী? সুবিনয়বাবু, কোনো প্রতিবেশী কি কোনো তথ্য দিয়েছে? না, কেউই তো কিছু বলেনি রুদ্রপ্রিয় বাবু। ও, একবার আশেপাশে খোঁজ নিতে হবে তাহলে, কেউ কিছু দেখেছে কিনা। আচ্ছা, তোমার নামটা কি? রুদ্র এবার পাশে বসা ছেলেটিকে প্রশ্ন করল। আমি সেলিম। আমি হৃদয়দার হয়ে কাজ করি। দপ্তরের কাজ, অঞ্চলের সমস্যা, এলাকার দোকানদারের ব্যাপারটা। মানে ওই তোলাফোলার কাজ করো আর কি, বুঝলাম। সে নিয়ে কথা নেই আমার। আজকে সকালে যা যা দেখেছ পরপর বলে যাও। আমি ওই 9টার দিকে এসেছিলাম। আসলে পাশের পাড়ায় পরীক্ষিত দত্ত বলে একজন মাস্টারমশাই আছেন। উনি আমাদের না জানিয়েই বাড়ি তৈরি করেছেন। তো বুঝতেই পারছেন, পার্টিকে কিছু একটা না দিয়ে বাড়ি তৈরি তো হয় না, তাই না? ওটাই জানাতে এসেছিলাম দাদাকে। দাদা অফিসেই ছিল। দাদা অফিসেই বসে বসে একটু নাক ডেকে ঘুমিয়ে পড়ে মাঝে মধ্যে। তাই ভেবেছিলাম দাদা হয়তো ঘুমাচ্ছে। আমার চোখে পড়েনি পেপার, তাহলে তো বুঝেই যেতাম। চোখে পড়েনি কেন? এবার পাশ থেকে লীলা বলে উঠল, আমি তো 2টো একসাথে করে ওইদিকে জানালার গ্রিলে গুঁজে দিয়েছিলাম। ও, কন্টিনিউ সেলিম। আমি এবার দাদা দাদা বলে ডাকছি। 9টার সময়ও কেউ ঘুম থেকে ওঠে না। বৌদি ওঠে 9:30টার দিকে। আমরা দীর্ঘদিন ধরে দাদার সাথে কাজ করি, তাই সবটাই জানি আর কি। তাহলে বাড়িতে ভাত চড়ে কখন? সকালে সবাই দই চিড়ে, দই মুড়ি এইসবই খায়, তাই ভাত বসিয়ে বেলা 1:30টার মধ্যে খাওয়া হয়ে যায়। কাজ তো আর কিছু নেই। বুঝলাম। তাহলে তুমি দরজা খটখট করলে আর তারপর নিশ্চয়ই? হ্যাঁ, দরজা বাইরে থেকেই ভেজানো ছিল। হেলা দিয়ে খুলতেই ওরকম একটা দৃশ্য দেখি। আমার ডাকাডাকিতে বৌদি চলে এলো, তারপর বাকি সবাইকে। বলতে বলতে থেমে গেল সেলিম। তার গলায় কান্নার চিহ্ন ফুটে উঠেছে। হৃদয়বাগের মৃতদেহ এইবার আমার চোখেও ফুটে উঠল। সত্যি মর্মান্তিক দৃশ্য বটে। ঠিক আছে, আপাতত আর কারোর সঙ্গে কথা বলে লাভ নেই। চলুন ইন্সপেক্টর, এখানে যা যা কাজ আছে চলতে থাকুক। আমরা বরং একটু আশেপাশে জিজ্ঞেস করে দেখি। কি জিজ্ঞেস করবেন? বললাম না, তৃতীয় চোখজোড়ার উপস্থিতি এখানে আছে। সেই চোখজোড়া কার খুঁজে পেতে হবে না? বাইরে বেরিয়ে দেখলাম তোড়জোড় সম্পূর্ণ হয়েছে। এবার বডি নিয়ে যাওয়া হবে। এখনো সিঁড়ির নির্দিষ্ট অংশটায় বসে কেঁদে চলেছেন হৃদয়বাগের স্ত্রী। আমরা সকলের ফাঁক ফোকর দিয়ে গোলে বেরিয়ে এলাম। রুদ্র সুবিনয়কে বলল, আপনি বরং এই দিকটা সামলে নিন। যে খুনিকে দেখেছে সে নিশ্চয়ই ভয় পেয়েই মুখ খোলেনি, তাই পুলিশ দেখলে আরোই চেপে যাবেন। আমরা দেখছি। সুবিনয় আর এলেন না। আমরা দুজনে বাড়ির বাইরে যেতেই রুদ্র দাঁড়িয়ে পড়ল। বিড়বিড় করে কি সব বলতে লাগলো। একটু ঝুঁকে একটু লাফিয়ে দেখতে লাগলো বাড়িটাকে সব অ্যাঙ্গেল থেকে। আমি জিজ্ঞেস করতেই বলল, কোন দিকের বাড়ি থেকে দেখতে সুবিধা হবে সেটাই বোঝার চেষ্টা করছি। আমার বিশ্বাস খুনি দরজা বন্ধ করে যখন বেরিয়েছে তখনই কেউ একটা তাকে দেখেছিল,
অর্থাৎ এই সুপুরি গাছটা যে বাড়িতে আছে সেই বাড়িরই কেউ হবে। চলো বুঝছি, একবার যাওয়া যাক। বীজগণিতের সূত্র ফেলে বের করলে বুঝি? না, ত্রিকোণমিতি, ইংরেজিতে যাকে বলে ট্রাইগোনোমেট্রি। আমি বরাবর অঙ্কে কাঁচা, না হিসেবে নয়, তবে উচ্চতর গণিত শাস্ত্রের প্রতি আমার ভীরুতা আমায় আরো দ্বিগুণ অক্ষম বানিয়ে দিয়েছে। তাই সাহিত্যের দিকে নিজের ফোকাস বাড়িয়েছি ছেলেবেলা থেকে। রুদ্র যদিও অঙ্ক বিজ্ঞানে ভালো, যাই হোক, এখন তার অঙ্কের ফলাফল কত দূর মিলল সেটাই বিচার করতে হবে। একটি 3 তলা বাড়ি, দোতলার ব্যালকনিতে বসে চা খেলে একদম হৃদয়বাগের অফিস ঘরের বাইরেটা দেখা যায়। ওই করিডোরেই যে আজকের রহস্য মৃত্যুর নাবিক এসেছিলেন সে সম্পর্কে রুদ্র নিশ্চিত। মধ্যাঙ্গুলি বেঁকিয়ে নক করতে লাগলাম দরজায়। প্রথমটায় কেউ সাড়া দিল না, তারপর 2 বার আওয়াজ দিতেই একজন যুবতী মেয়ে দৌড় খুলল। কাকে চাই? রুদ্র সংক্ষেপে তাকে বোঝালো হৃদয়বাগের ঘটনায় আমরা কেন এই বাড়িতে এসে জিজ্ঞাসাবাদ করছি। মেয়েটির বিয়ে হয়নি, একটু শক্তপোক্ত ধরনের শ্যামলা রূপবতী তন্নিটি দরজা খুলে আমাদের ভেতরে প্রবেশ করতে বলল। আমার কাকা খুব ভোরে উঠে পড়েন, আর্টিস্ট মানুষ। আমরা শুনেছি হৃদয়বাবুর মৃত্যুর খবর, গেছিলামও দেখতে, কিন্তু কাকা দরজা বন্ধ করে ঘরে বসে আছে। কি জানে কি হয়েছে, একেবারে খ্যাপা মানুষ। আপনারা দাঁড়ান, আমি একবার গিয়ে ডাক দিয়ে বলি। বলে দোতলার সোফায় আমাদের বসিয়ে উত্তর দিকের প্যাসেজটায় গেল। তারপর অনেকবার কাকাকে ডাক দিল এবং তারপর মুখ চুন করে ফিরে এলো। কেমন নিচু গলায় মাফ চাওয়ার ভঙ্গিতে বলল, কাকা দরজা খুলবে না বলছে। বললাম না, খ্যাপা লোক, আপনারা কিছু মনে করবেন না প্লিজ। রুদ্র হেসে বলল, না 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 না, কিছু মনে করা দরকার নেই। দেখি তো কি একবার, এই ঘরটাই তো। দাঁড়ান, এই যে শুনছেন, হৃদয়বাগের খুনিকে আপনি দেখেছেন সে খবর আমাদের কাছে আছে, কারণ খুনিকে আমরা ধরতে পেরেছি আর সে জানিয়েছে আপনি তাকে খুনের সুপারি দিয়েছিলেন। ভালো ভালো বেরিয়ে আসুন, নইলে আজকের সকালের ব্রেকফাস্টে কিন্তু আপনার জীবনের লাস্ট সাপার হয়ে যাবে। ওষুধে কাজ হলো। একটা ধূসর আলখাল্লা পরিহিত কাঁধ পর্যন্ত লম্বা জট পাকানো চুলের লোক বেরিয়ে এলেন দরজা খুলে। তারপর ঘোড়ার ডিমের মতো চোখ করে বললেন, কে আমাকে ফাঁসিয়েছে? কেউ কে ফাঁসিয়েছে আমায়? আমি চিনি না কোনো খুনিকে। আমি আর্টিস্ট সংস্থার। আমি শান্তন, ওগুলো তো একটা নিছক আপনাকে ডেরা থেকে বের করার জন্য বলুন। কেউ ধরাও পড়েনি আর কেউ আপনার নামও বলেনি। এবার বলুন তো মশাই, আপনি আজ সকালে ঠিক কি দেখেছিলেন? লোকটাকে দেখে মনে হয় পাশ্চাত্য সভ্যতার কোনো বোহেমিয়ান হঠাৎ একটি বাঙালি বাড়িতে ঢুকে আত্মগোপন করেছেন। রুদ্রর চালে চেকমেট হয়ে যাওয়ায় ক্ষুণ্ণ হয়েছেন বটে, তবে মুখের মধ্যে ঘোরাফেরা করছে একটা ভয়। বললেন, আমি ধরতে পেরেছিলাম, আমি আজ সকালেই বুঝতে পেরেছিলাম। আমাদের তো পেপার দেয় মাসুদ, তাকে তো আমি চিনি, কিন্তু ওই হৃদয় পাঠার বাড়িতে যে পেপার দিল তাকে তো চিনি না। আর মাসুদের বেটা অত ভোরে পেপার দেয়ও না, চুপি চুপি বাড়িতে ঢুকলো আর মিনিট 5 বাদে বেরিয়ে এলো। আমার দিকে দেখলো একটু, তারপর পেপার রেখে বেরিয়ে গেল সাইকেল নিয়ে। আপনি তখনই বুঝেছিলেন? তাহলে কিছু করলেন না কেন? ভেবেছিলাম হয়তো অন্য পেপার পড়ছে পাঠাটা, তাই আর কিছু বলিনি। তারপর আরেকটু বেলা হতে যখন জানলাম ওটা মরে গেছে, তখন বুঝতে পেরেছিলাম সবটা। তাহলে পুলিশকে বললেন না কেন? ভয় পেয়েছিলাম মশাই, বিরাট ভয় আমার পুলিশে। ওরা মানুষ না, ওরা ছোট লোক, ওরা সারা দুনিয়ার কীট। আইনের ক্ষমতা নিয়ে ওরা সাধারণ সমাজের ওপর কি শয়তানিটাই না করে বলুন। ওরা বুর্জোয়া, ওরা নেমেসিস, ওরা। থাক সকাল সকাল প্লেটও না হয়ে 1 প্লেট ঘুগনি খান, সুস্থ থাকবেন। আচ্ছা, ওর মুখটা দেখেছিলেন? ঘুগনি কেন খাবো? না, আমার চোখে পাওয়ার আছে, দূরের জিনিস অত ভালো দেখতে পাই না। তাহলে চশমা পরেন না কেন? জীবনটা কত দূর তা জেনে যাবো তাহলে।
স্বল্প দৃষ্টি ভালো, মরার ভয় কম লাগে। আসুন তো দেখি এখন মশাইরা। বলে দরজাটা মুখের উপর বন্ধ করে দিলেন। রুদ্রর মুখ দেখে ইমপ্রেসড লাগলো। ওই বাড়ি থেকে বেরিয়ে আসার পর রুদ্র হাসি মুখে বলল, বুঝলে বৃশ্চিক, পরের জন্মে আর্টিস্ট হব। খ্যাপা, পাগল, হারগিলে, বজ্জাত কিংবা খিটখিটে, রাগচটা, বুদ্ধিজীবী, আরও নানান কথা, নানান তকমা আমার মাথায় এঁটে নেব। জীবনের তোয়াক্কা করব, কিন্তু জীবন যাপনের তোয়াক্কা করব না। খোলা মনে বাঁচবো, কাঁধে ঝোলা ঝুলিয়ে। তাহলেই বোধ হয় এরকম দু একটা লাইন আমার মুখ থেকেও কেউ শুনতে পাবে। কি বলো? এরপর আমরা আরেকবার করে ওই বাড়িতে গিয়েছিলাম এবং রুদ্র অফিসার সুবিনয়ের সঙ্গে বেশ গুরুগম্ভীর আলোচনা করছিল খ্যাপা আর্টিস্ট সম্বন্ধে। এই দেখে আমি খুব একটা চিত্তাকর্ষক কিছু না পেয়ে মোড়ের মাথায় এসে একটা মিষ্টির দোকানে এসে লস্যি খেলাম। রুদ্রকে বললাম খাওয়ার কথা, কিন্তু সে না করলো। আমার গরম লাগছিল খুব, তাই একলাই খেয়ে নিলাম। দোকানে পয়সা চুকিয়ে ওই বাড়িতে ফেরত যেতেই দেখি রুদ্র আর সেখানে নেই। এভাবে আচমকা কোথায় বেপাত্তা হয়ে গেল ভাবতে ভাবতে দেখি পাশের গলি দিয়ে আমার দিকেই আসছে। আমি জিজ্ঞেস করলাম, কি ব্যাপার, ওদিকে আবার কোথায় গেছিলে? তেমন কোথাও না, ওদিকে ওই পাড়ার পেপার বিক্রেতা মাসুদের বাড়ি, তাই ওর সাথে একটু কথা বলছিলাম। ও, কি জানতে পারলে? জিজ্ঞেস করলাম ইদানিংকালে কোনো নতুন মুখ তার সঙ্গে খেঁজুরে আলাপ জুড়েছিল কিনা। সে জানালো এমন কিছুই হয়নি। তারপর কিছুক্ষণ ভেবে বলল, পাড়ার চায়ের দোকানে একটা মধ্যবয়স্ক লোক নাকি তার সঙ্গে আলাপ জমিয়েছিল, কাজ কারবার নিয়ে জানছিল। ও, কিন্তু খুনি ওর কাজ জেনে কি করবে? তুমি খেলাটা ধরতে পারোনি। মাসুদ শুধুই কাগজ বিক্রি করে না, এটাই তার সঙ্গে দেখা করার একমাত্র অভিপ্রায় নয়। জানতে পারলাম ওর বাবা একটি বাস অ্যাক্সিডেন্টে মারা যান। এবার কিছু ধরতে পারছো? ওরে বাবা, তার মানে নবীন? না, নবীন নয়, আর একজন মধ্যবয়স্ক ব্যক্তি। তিনি নাকি নিজের জীবনের কষ্ট ভাগ করেছেন মাসুদের সঙ্গে, কারণ তার ভাই মারা গিয়েছিল সেই বাস অ্যাক্সিডেন্টে। দাঁড়াও, ঠিক বুঝতে পারলাম না। এতজন বাস অ্যাক্সিডেন্টে মারা গিয়েছিল? কেমন একটা গোলমেলে ব্যাপার। গোলমেলে তো বটেই, এবং গুলিয়ে যাওয়ারও কথা। আসলে যে মাসুদের সঙ্গে পরিচয় করেছিল সে একজন ভিকটিম, মাসুদ একজন ভিকটিম, কিন্তু মাসুদ তার কথায় বিশেষ পাত্তা না দেওয়ায় সে লোকটা চলে যায়। ব্যাপারটা কি ঘটছে বলো তো? এই সমস্ত হত্যাকাণ্ডের পিছনে রয়েছে একটি বাস অ্যাক্সিডেন্ট। এখন আমাদের কাছে সবটাই চলে এসেছে। খুব যদি ভুল না হই তাহলে এই নবীন, মাসুদ এবং তৃতীয় অজ্ঞাত ব্যক্তি সকলেই ওই একই বাস অ্যাক্সিডেন্টে নিজের প্রিয়জনদের হারায়। মাসুদের বাবা মারা গেছে 5 বছর আগের অগস্ট মাসে। এখন পুলিশের কাছে ন্যারো ডাউন করে বের করা কঠিন নয় যে কোন অ্যাক্সিডেন্টে এতগুলো প্রাণের বলি গেছে। আর নবীনের কি খবর? সে কাল কোথাও বেরোয়নি। আজ সকালে লক্ষ্মী ছেলের মতন কলেজে গেছে, আর তারপর কোনো খবর নেই। ও বেশ, এবার পুলিশ নিজেই গোটা ব্যাপারটা খুঁজে পেলে মঙ্গল। আপনার এই ঘরে যারা যারা উপস্থিত আছেন তারা সকলে অত্যন্ত ভাগ্যবান যে আপনাদের এইভাবে আমরা খুঁজে বের করতে পেরেছি। নাহলে কখন যে আপনাদের খুলিতে ব্রেক লেগে যেত তা বলা যায় না। খুনি আপনাদের 5 জনকে খতম করার এক মহা অভিযানে বেরিয়েছে, সে সম্পর্কে আমরা নিশ্চিত। এবার ভালোই বলে ফেলুন, আপনারা ছাড়া আর কে জড়িত ছিল এই কাজে। ঘরে সকলের মুখেই কেমন একটা আতঙ্ক ছড়িয়ে পড়ল। এখন ঘরে উপস্থিত ব্যক্তিদের সংখ্যা একটু জানিয়ে রাখি। আমি, রুদ্র, ইন্সপেক্টর সুবিনয়, রাখাল মণ্ডল, একজন বাস ইউনিয়নের কর্মকর্তা, দীনেশ চন্দ্র টুডু, বাস ইউনিয়নের সভাপতি, গোপী লাহা, জীবনবাগের নেওটা ছিল, কাজকর্ম করত ডিপোয়, এবং আজাদ শেখ, এই বাস ইউনিয়নের সর্বাধিপতি। ভদ্রলোক নিজেই 10টি বাস দিয়ে প্রথম শুরু করেছিলেন এই যাত্রা। এই 4 জনকে সারাদিনের চেষ্টায় বের করা গেছে এবং এরা স্বীকারও করেছে নিজেদের পাপ। কি পাপ সেদিকে আসছে ধীরে ধীরে। নবীনকে এখনো অ্যারেস্ট করা হয়নি।
এখন আমরা বসে আছি ইন্সপেক্টর সুবিনয় সামন্তের ঘরে। এদেরকে থানায় ধরে নিয়ে যাওয়ার কোনো অর্থ নেই, কারণ সেই কেস ডিসমিস হয়ে গিয়ে কোর্টের রায়ও বেরিয়ে গিয়েছিল এবং তার ফলস্বরূপ জেলে পৌঁছেছে এতকাল একটি মধ্যবয়স্ক নিরপরাধ ব্যক্তি। রুদ্র বলতে আরম্ভ করল, কেসটা খুব একটা জটিল ছিল না কখনোই, শুধু ঘটনার ঘটে একটু ভিন্নভাবে ঘটেছে। ফলে আমরা একই বৃত্তের ব্যাস বরাবর বারংবার ঘুরে চলেছি। এই বাগ ব্রাদার্সের খুনের পিছনে একটি নির্দিষ্ট বাস অ্যাক্সিডেন্ট আছে, সেটা সত্যি। আজ থেকে 5 বছর আগে অগস্ট মাসের 25 তারিখে একটি বাস দুর্ঘটনা হয়েছিল রাসবিহারী মোড়ে। একটা বাস কিছু টেকনিক্যাল ত্রুটির জন্য ব্রেক ফেল হয়ে যায় এবং ধাক্কা লাগে একটি প্রকাণ্ড দেওয়ালের সাথে। সেই বাসে থাকা টিমটিমে হ্যারিকেন বাসের পেট্রোলের সংস্পর্শে এসে সৃষ্টি করে এক মারাত্মক বিস্ফোরণ। বাসের ড্রাইভার আর কন্ডাক্টর লাফ মেরে পালিয়ে গেলেও অনেক আরোহী বাসের মধ্যেই পুড়ে ছাই হয়ে যান। লোকাল অনেকেই সাহায্যের হাত বাড়িয়ে দিলে কেউ হয়তো বেঁচে যান, কেউ আবার আজীবন পঙ্গু হয়ে যান। শরীরের বেশিরভাগটা পুড়ে যায় তাদের। এই ভয়ানক বিস্ফোরণে যারা আহত বা নিহত হন তাদের পরিবারের সম্পর্কে খোঁজ নিলেই জানা যাবে একটা বা দুটো মানুষের চলে যাওয়া কিভাবে ছাড়খাড় করে দিয়েছিল তাদের জীবন। কেউ বাবা হারায়, কেউ ভাই হারায়, কেউ তো আবার বাবা মা উভয়কেই হারায় এই অ্যাক্সিডেন্টে। প্রশ্ন হলো এরপর কি? কেস উঠলো আদালতে। খুঁজে ধরে নিয়ে যাওয়া হলো বাস ড্রাইভারকে। সমস্ত পরীক্ষা চলার পর জানা গেল এই বাসের কোনো যান্ত্রিক ত্রুটি ছিল না, বরং এই ড্রাইভারের ব্যক্তিগত নৈপুণ্যের কারণে এত বড় একটা ক্ষতি হয়েছে। যত দোষ নন্দ ঘোষ। এই ড্রাইভারের নাম আমরা জোগাড় করতে পেরেছি, বিকাশ মাইতি। বিকাশ মাইতি বর্তমানে জেল পলাতক আসামি। ঋষিক, তোমার মনে আছে একটা খবর আমরা পড়েছিলাম কয়েকদিন আগে? আর্থার রোড জেল থেকে 4 জন আসামি পালিয়েছে। তারা কোথায় পালিয়েছে কেউ জানে না। খুব ছোট্ট করে এই খবরটা বেরিয়েছিল বটে, তবে সেই 4 জনের মধ্যেই একজন হলে আমাদের বিকাশ মাইতি। এখানে উপস্থিত বাস ইউনিয়নের 4 জনই স্বীকার করেছেন যে টাকা পয়সার মাধ্যমে কিভাবে বাস ইন্সপেকশনকে করাপ্ট করা হয়েছিল। ওই বাস নিয়ে একাধিকবার অনেক ড্রাইভার বিক্ষোভ জানিয়েছিল, কিন্তু তারপরেও কোনো ডেভেলপমেন্ট হয়নি। ব্রেক ফেল হওয়াটা নিহাত সময়ের অপেক্ষা ছিল। গিয়ার বক্সও খারাপ হয়ে যায় ঠিক সেই মুহূর্তেই। এটাও তো মেনে নেওয়া যায় না। যেহেতু কেসটা বড় জায়গায় চলে গেছিল, তাই হস্তক্ষেপ প্রয়োজন ছিল কুখ্যাত ডানপন্থী নেতা হৃদয় বাগের। তার ভাই সরাসরি যেহেতু এই কাণ্ডের সঙ্গে যুক্ত, তাই তার অঙ্গুলি হেলনে ইন্সপেকশন বেশ মাখনের মতন এগিয়ে গেল। সমস্ত দোষের ভাগিদার করা হলো বিকাশ মাইতিকে। দুঃখের কথা হলো বিকাশ মাইতির স্ত্রী সুরমা মাইতি সেই একই বাসে যাত্রীর সিটে উপস্থিত ছিলেন। ওরা নিঃসন্তান ছিল, বউকে নিয়েই ভদ্রলোকের সংসার। সেই একমাত্র মানুষটিকে, একমাত্র সম্বলটিকে হারিয়ে এতগুলো নিরপরাধ মানুষের মৃত্যুর কারণ হিসেবে তাকে চলে যেতে হয় আর্থার রোড জেলে। প্রথমে আলিপুর জেলে ছিলেন, তারপর ওখানে পাঠিয়ে দেওয়া হয়। প্রত্যেকদিন এতগুলো মানুষের পোড়া মুখ তার চোখে ভেসে উঠত। সম্ভবত তাদের মধ্যে নিজের স্ত্রীকেও তিনি দেখতে পেতেন। রোজ আপনাদের সকলের মুখ হয়তো তার দুঃস্বপ্নে ভেসে উঠত। আর তিনি পরিকল্পনা করতেন কবে এমন একটা দিন আসবে যেদিন তিনি ছাড়া পেয়ে আপনাদের সকলকে শেষ করবেন। বেশ কিছু পয়সা করে দেওয়া হয়েছিল সরকারের পক্ষ থেকে, কিন্তু মানুষগুলোকে তো আর ফিরিয়ে আনা যায়নি। যাই হোক, বর্তমানে ফিরে আসি, কারণ সেটাই গুরুত্বপূর্ণ, তাই তো? জীবন এবং হৃদয়বাগের মর্মান্তিক খুনের পিছনে সরাসরি বিকাশ মাইতির হাত এবং মাথা রয়েছে। যেখানে যেমনটা দরকার তেমনটাই তিনি করেছেন। দুঃখের কথা, এখনো তিনি অধারা, কিন্তু পুলিশ তাকে খুঁজছে। হয়তো আমাদের আশেপাশেই রয়েছে, কোনো ঝোপঝাড় কিংবা বনে বাজারে, কিংবা কারো কাছে আশ্রয় পেয়েছে। আজাদ শেখ মহাশয়, ঠিকঠাক করে বলুন তো এবার, আর কারোর উপর হামলা হতে পারে কি? আজাদ শেখ বয়স্ক লোক। তিনি মৃদু স্বরে বললেন, না না, আর কারোর উপর না, আর কেউ ছিল না এতে। বেশ, তাহলে ধরে নেওয়া যাক আপনাদের সকলে প্রাপ্য শাস্তির অধিকার বুঝিয়ে দিতেই বিকাশ মাইতির পুনর্জাগরণ হয়েছে ফিনিক্স পাখির মতো। কিন্তু বিকাশবাবু এটা নিজে হাতে পরিচালনা করলেও সবটা কিন্তু করেননি। যেমন জীবনবাগ, হৃদয়বাগ, এদের সম্পর্কে তথ্য সংগ্রহ করা এবং গতিবিধির উপর নজর রাখা ইত্যাদি ইত্যাদি। যারা যারা নিজের প্রিয়জনদের ওই অ্যাক্সিডেন্টে হারিয়েছিল তাদেরকে একত্রিত করে একটা মহাজোট তৈরি করেছিলেন তিনি। যদিও তার মধ্যে মাসুদ বলে একটা ছেলে রাজি হয়নি। যতজনকে পেরেছেন সকলকে এই মহান প্রতিশোধের বিস্ফোরণে সামিল করেছেন। এর মধ্যে
নবীন রায় বলে এক ছোকরা আছে, যাকে একজন দুজন কনস্টেবল কড়া দৃষ্টিতে রেখেছে। তবে আমি বিশ্বাস করি তার কাজ শেষ। এখন হয়তো অন্য কেউ নিজের দায়িত্ব পালন করছে। যারা যারা ওই বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত হয়েছিল তাদের পরিবারের লোকজনের সঙ্গে যতটা সম্ভব খোঁজ খবর চালিয়েছি। তাদের মধ্যে অনেকেই আর এদেশে নেই, বিদেশে চাকরি বাকরি করছে, অনেকেই রাজ্যে নেই, আর যারা যারা এই রাজ্যে আছে তাদের অনেকেই জেলায় নেই। এবার সমস্ত কিছু ন্যারো ডাউন করে মোট 4 জনের সঙ্গে আমরা কথা বলতে পেরেছি। 1 নবীন, 2 মাসুদ, 3 কুমারেশ, আর 4 ডক্টর তুলসী তালুকদার। এরা নিজেদের পরিবারের এক একজনকে হারিয়েছেন সেই অ্যাক্সিডেন্টে। আপাতত এদের সকলের বাড়ির সামনেই কনস্টেবল মজুদ আছে। এবার বাকিটা ইন্সপেক্টর সুগনয়বাবু বলবেন। ধন্যবাদ রুদ্রপ্রিয় বাবু। এই কেসটা এখনো অবধি রানিং আছে, তবে খুব শিগগিরই বিকাশকে ধরে আমরা ক্লোজ করতে চাই। বিকাশ নিঃসন্দেহে একজন ভায়োলেন্ট ব্যক্তি, না হলে এভাবে খুনগুলো সে করতো না। সে চেয়েছিল যাতে খুনের সময় মারাত্মক যন্ত্রণা দেওয়া যায় ওদের, এবং খুনের পরেও যাতে তাদের পরিণাম দেখে সকলে আঁতকে ওঠে। মোটের ওপর রুদ্রবাবু যা যা বললেন সেগুলো সবই প্রমাণিত তথ্য। ভিক্টিমের পরিবারদের আমরা খুঁজে পেয়েছি এবং কন্ট্যাক্ট করেছে। তবে শুধুমাত্র একজন ব্যক্তি, মানব হালদার, তার পরিবারের খোঁজ আমরা পাইনি। এমনকি তার হয়ে কেউ ক্ষতিপূরণের টাকাও নেয়নি। তাই ধরে নেওয়া যায় তিনি একেবারেই একলা মানুষ ছিলেন। এখন যেটা কর্তব্য, আপনাদের 4 জনকে একটা সেফ হাউসে রাখা। ইতিমধ্যে বিকাশ মাইতির ছবি দিয়ে খোঁজ চলছে চারিদিকে। আমার এই বাড়িটা পড়ে আছে অনেক দিন ধরে, আমার এক স্বর্গত মামার সূত্রে প্রাপ্ত আর কি। এখানে 4 জন কনস্টেবলকে রেখে দেবো, একজন হেড কনস্টেবলও থাকবে। আপনাদের বাইরে বেরোনোর আপাতত কদিন দরকার নেই, একটু ঘরবন্দি থাকুন, আর প্রয়োজনের সব জিনিস ওরাই এনে দেবে। তাহলে রুদ্রবাবু চলুন এবার ওঠা যাক। বাড়িটা ছেড়ে বেরোনোর সময় লক্ষ্য করলাম ওদের 4 জনের মুখগুলো বাংলার 20 মতো হয়ে আছে। মানে 4 জন তো 5 4 20। বাইরে দেখলাম 5 জনের কনস্টেবলের দল মোতায়েন রয়েছে। কাউকে দেখতে পেলেই গর্জে উঠবে তাদের বন্দুকের নল। রুদ্র হেসে বলল, বাহ, হঠাৎ করে এত লোকবল জোগাড় করতে পারলেন এই কেসে? আর কি বলি, এই কেসটায় বিকাশ মাইতি ঢুকে পড়তেই উপর মহল থেকে একটু লোকবল পাওয়া গেল। বটে, আমি জানতাম না সুগনয়বাবু আপনার এখানে একটা বাড়ি আছে। ওই মামা চলে যাওয়ার পর এটা পেয়েছি আর কি। হালদারবাবুর কি হয়েছিল? ওই একটা বলতে বলতে থম মেরে গেলেন সুবিনয় সামন্ত। আমার মুখ থেকে টপ করে সিগারেটটা খসে পড়ল মাটিতে। আধো অন্ধকারে রাস্তার হলুদ ল্যাম্পপোস্টের আলোয় সুবিনয়কে দেখতে লাগলাম এক দৃষ্টে। রুদ্র তখনও শীতল দৃষ্টি দিয়ে তারই দিকে তাকিয়ে। বাড়ির পেছনের পর্দায় কেরোসিনের গন্ধ, ঘরের কোণে মোমবাতি, ইলেকট্রিকের তারে গন্ডগোল, দেওয়ালের এক কোণে মাধব হালদারের ছবি। সবকিছুই যে একটাই কথা বলে সুগনয়বাবু। ভাবলেন কিছুই খেয়াল করিনি। এবার দাঁত চিপে চিপে সুবিনয় বললেন, খেয়াল করেছেন যখন, তখন বললেন না কেন? থাক, আমি সেটার জন্য তো টাকা পাইনি। আপনি কাউকে একটা ঝোলাতে তো চাইছেন এসব খুনের জন্য, কিন্তু বিকাশ মাইতি নিজেও তো আর বেঁচে থাকবে না মনে হয়। ভস্ম হয়ে যাবে আগুনে। বিস্ফোরণের উত্তর বিস্ফোরণই, তাই তো? ওই বাড়িতেই তো ছিলেন উনি এতদিন। সুবিনয় চুপ করে আছেন, তার মুখে একটাও রা নেই। এবার খুব অল্প করে হেসে বললেন, পারবেন পারবেন প্রমাণ করতে যেটা একটা জেনোসাইড? পারবেন? ইচ্ছে নেই করার। কি দরকার 4টে নোংরা লোকের জন্য লড়াই করে? তবে আপনি এরপর ঠিক করে ঘুমাতে পারবেন তো? ঘুমাতে তো সেদিন থেকে পারছিলাম না যেদিন আমার মামা চলে গেল। বাপ মা মরা ছেলে, মামার কাছে মানুষ। কি ভেবেছেন টাকা কেন নিইনি? আরে মামার দাম নিতে পারতাম না রুদ্রপ্রিয় বাবু, নিতে পারতাম না। বিকাশ মাইতি যখন এসে বললো সবটা, তখন আমি দায়িত্ব নিয়েছিলাম ওকে এখানে রাখার। নইলে আর কোথায় রাখবো বলুন তো? যে বাড়িতে কেউ থাকে না বছরের পর বছর, সেই বাড়িতে ফিটকিরি, সাবেক খুর আর টুথপেস্ট দেখি তো অবাক হয়েছিলাম। আমি চলি রুদ্রপ্রিয় বাবু, বাড়ি গিয়ে আজ সারা রাত মদ খাবো। আগামীকাল হয়তো একটা ভালো খবর পাবেন। বেশ, তাহলে আজ রাতেই হবে নাকি বিস্ফোরণ? কিন্তু তাতে যদি কনস্টেবলের প্রাণ চলে যায়? তা দেখার জন্য একজন আছে, আমি আসছি। বলে হুটপাট করে আমাদের সামনে থেকে এক প্রকার পালিয়ে গেলেন সুবিনয় সামন্ত। আমি এতক্ষণ শক্ত পাথরের মতো দাঁড়িয়েছিলাম। এবার মুখ খুললাম। রুদ্র, আরো একজন কে?
আবার কোন চমক অপেক্ষা করে আছে। বেশিক্ষণ সময় লাগলো না খবর পেতে। পরের দিনের অপেক্ষা থেকে আমাদের বাঁচিয়ে দিল ওরা। আমরা যখন সেখান থেকে আরো কিছুটা এগিয়েছি মেইন রাস্তার দিকে, তখনই পেছন ফিরে দেখলাম দূরে একটা আগুনের স্রোত। আমি আর রুদ্র আবার উল্টো পথ ধরলাম। খানিক দৌড়ে যখন পৌঁছলাম তখনও দেখছি বাড়িটা দাউ দাউ করে জ্বলছে। কনস্টেবলের দল এবং আশেপাশের কিছু বাড়ি থেকে জল দেওয়া হচ্ছে। গোটা একতলা বাড়িটাই যেন ভস্মীভূত হয়ে যাচ্ছে আমাদের চোখের সামনে। সামনের চাতালে একটা বডি পড়ে আছে। আমরা সেদিকে এগিয়ে গেলাম। ছেলেটা গুলি খেয়েছে পায়ে, সেই নিয়েই উল্টো হয়ে শুয়ে রয়েছে। এই মুখ আমাদের চেনা, মাসুদ। আমি বললাম, এই তাহলে শেষ চমক ছিল। মাসুদ তার মানে এই দলেরই একজন লোক। এর অর্থ দাঁড়ায় সুবিনয়বাবু মাসুদের বাড়ির সামনে কনস্টেবল নিয়োগের যে গল্পটা দিলেন সেটা সর্বৈব মিথ্যা। কিন্তু রুদ্র, যদি মাসুম সুবিনয় সামন্তের সঙ্গে মিলে থাকে তাহলে সে কেন বিকাশ মাইতির একটা পেপার দিয়ে যাওয়ার পর আরেকটা পেপার দিতে এলো? কারণ দুটো হতে পারে। এক, হয়তো বিকাশ মাইতির পেপার রাখার কথা ছিল না, কিন্তু বাধ্য হয়ে পেপার রেখে দিয়ে তারপর সে আর মাসুদের সঙ্গে যোগাযোগ করতে পারেনি। ফলত মাসুদ তার অভ্যাসবশত পেপার ছুঁড়ে দিয়ে চলে যায়। আমার যদিও এই থিওরিতে বিশ্বাস নেই। 2 নম্বর যেটা হতে পারে, এবং আমার ধারণা সেটাই হয়েছে, এক্ষেত্রে সুবিনয় খুব বুদ্ধি করে আমাদের ল্যাজে খেলিয়েছিলেন। উনি চেয়েছিলেন এই ব্যাপারটা আমার চোখে আসুক। এবং লক্ষ্য করে দেখো, মাসুদের সঙ্গে কথা বলার পরই কিন্তু আমি একেবারে দৃঢ় সিদ্ধান্তে পৌঁছলাম যে এদের 4 জনকে বাঁচাতে হবে এবং একত্রিত করে গার্ড দিতে হবে। আখের এতে লাভ কার হয়েছে বলে তোমার মনে হয় বৃশ্চিক? ঠিক কথা, এটা আমার মাথায় আসেনি। তাহলে শেষ বেলায় মাসুদ এসে একটা বিড়ম্বনা সৃষ্টি করলো। মাসুদ এসে কনস্টেবলদের বিভ্রান্ত করেছে এবং সেই সুযোগে গোটা বাড়ি জ্বালিয়ে দিয়েছেন বিকাশ মাইতি। যে বিস্ফোরণ দেওয়া হয়েছিল তার জীবনে, আজ সেটাই রান্না শেষে এক প্রকাণ্ড বিস্ফোরণ সৃষ্টি করেছে বৃশ্চিক। চারিদিক বন্ধ, পালানোর কোনো উপায় নেই। ওরা ওদের কাঙ্ক্ষিত প্রতিশোধ ঠিকই পেল। আমরা দুজনে আগুন নেভানোর কাজে ব্রতী হলাম। এবেলায় পাশের বাড়ি থেকে 1 বালতি করে দুজন জল তুলে নিলাম। এখনো সুবিনয় সামন্তর মামার বাড়িটা দাউ দাউ করে জ্বলছে। আমি একটা করুণ হাসি হেসে বললাম, বিকাশ মাইতি বোধ হয় জীবনের চশমাটা ভালো করে এঁটে নিয়েছিলেন, তাতেই দেখে ফেলেছিলেন জীবনের শেষটা। শুনছিলেন কলকাতা হত্যা রহস্য। আজকের গল্প পাঠে ও গল্পের সূত্রধার আমি অভিক। গোয়েন্দা রুদ্রপ্রিয় গিরির চরিত্রে দীপং ঘোষ, বিভিন্ন চরিত্রে সৌরভ সাহা, কৌশিক, পার্থ অরণ্যদেব, দিব্যেন্দু দাস, রৌনক, বর্ণালী, সৌরভ রায়, মধুরা এবং আমি অভিক। শব্দ সংযোজন দেবরাজ দে, আবহ নির্মাণ কৌশিক বসু, প্রচ্ছদ নির্মাণ পিয়ালি। তাহলে দেখা হচ্ছে আগামী আরেকটি কাহিনীতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সাবধানে থাকুন। ধন্যবাদ।